লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা শৃঙ্খলিতা গল্পের এ হলো দ্বিতীয় পর্ব। শুরু করছি। এ হলো লেখিকা যশোধরা সেনের লেখিকা জীবনের গোড়ার কথা। যে লেখিকা যশোধরা সেনের নাম এখন সকলের মুখে মুখে। বাংলাদেশের হেনু পত্রিকা নেই যে যশোধরা সেনের কাছে ধর্ণা দিচ্ছে না। 10-20টা পাবলিশার অনুরোধ উপরোধ করছে তার বাড়ি গিয়ে, আর একখানি বই যে বাগাতে পারছে সে নিজেকে লাভবান মনে করছে। হঠাৎ শুনলে হয়তো মনে হবে তা হবে না কেন, গল্পের গরু তো গাছে উঠবেই। কিন্তু ব্যাপারটা সত্যিই যে একদিনে হয়েছে তা তো নয়। একটি দুটি করে গল্প ছাপা হয়েছে, 2-4টে পত্রিকা থেকে অনুরোধপত্র এসেছে, কেউ পারিশ্রমিক দিয়েছে, কেউ দেয়নি। নীলাদ্রি অনুরোধ করে ছোট্ট একখানা উপন্যাস লিখিয়েছে, নিজে আগ্রহ করে ছেপেছে সুন্দর গেট আপ করে। তারপর 2 বছর কোনো বই ছাপা হয়নি। অশনি হেসেছে। সেই বইটাকে সবেধন নীলমণি আখ্যা দিয়েছে। এইসব স্টেজ গেছে বই কি। যশোধরা সেনের 5খানা বই ছাপা হয়েছে, এ স্বপ্ন দেখতে কত বিনিদ্র রাত কেটেছে যশোধরার। তারপর হঠাৎ কোথা দিয়ে কি হয়ে গেল, পাশার দান উল্টালো। যশোধরা দেখল যশোধরা সেনের বাড়ির মাটি নিচ্ছে প্রকাশক আর সম্পাদক। কবি বজ্রসেনের বাড়ি এ কথা কদাচিৎ বলছে লোকে। আগেকার আমলেরা বলেছে, বেশিরভাগই বলছে যশোধরা সেনের বাড়ি। অশনি নিজের বাড়ির সামনে ঘুরতে ঘুরতে শুনতে পায় পথ চলতি তরুণ তরুণীর বিহ্বল কণ্ঠ। এই জানিস, এটা যশোধরা সেনের বাড়ি। সত্যি? ইস, ঢুকে পড়া যায় না। হ্যাঁ রে। ধ্যাত, জানিস কবি অশনি সেন ওর স্বামী। কবি অশনি সেন? তাই বুঝি। শুনেছিলাম বটে ওর স্বামীও লেখেন। কবিদের নাম অত মনে থাকে না। প্রথম একদিনের কথা মনে আছে অশনির, যেদিন এক নামকরা পাবলিশারের গাড়ি এসে অশনির বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। সেদিন নির্লজ্জ একটা নোংরামি করে বসেছিল অশনি। বলেছিল উনি তো বাড়ি নেই, অথচ বাড়িতে ছিল যশোধরা। কিন্তু ওইটুকু বাদ দিয়ে কি পাবলিশারকে ছাড়াতে পারলো অশনি? আবার এলেন তিনি, যশোধরার সঙ্গে সশ্রদ্ধ কথা চালালেন, একখানি বই প্রার্থনা করলেন। যশোধরা সেদিনের মুখ মনে আছে অশনির। অহংকারী নয়, আত্মস্থ নয়, গর্বিত নয়, কুণ্ঠিত, ত্রস্ত, ভীরু। আর খুব বোকার মতো একটা কথা বলে ফেলেছিল সে, আমার আবার বই লাভ না হয়ে লোকসানি হবে আপনার, বরং আমার স্বামীর বই ছাপুন। অশনি গর্ভ দৃষ্টি দেখে কথা থামিয়ে ফেলেছিল যশোধরা। পাবলিশার ভদ্রলোক মৃদু হেসে বলেছিলেন, উনি তো কবি মানুষ, কবিতার বই আবার আমরা তেমন একটা ছাপাই না। অশনি গুম হয়ে বসেছিল। আর ভদ্রলোক কন্ট্রাক্ট করে উঠে যাবার পর যশোধরাকে কাঁদিয়ে ছেড়েছিল। সেসব দিন চলে গেছে। এখন অশনি আর তার বাইরের দিকে সাজানো গোছানো বসবার ঘরটায় বসেই না, শোবার ঘরেই দিন কাটায়, নয়তো বন্ধুর বাড়ি গিয়ে আড্ডা দেয়। কিছু বেকার বন্ধু আছে অশনির, যাদের কাজ অবিরত চা খাওয়া, অনর্গল সিগারেট পোড়ানো আর বিদেশি সাহিত্যের কচকচি করা। বাংলা বই তারা আঙুল দিয়েও ছোঁয় না। বাংলা সাহিত্য কথাটা উচ্চারণ করার সময় কণ্ঠে এমন একটু অনুকম্পা মিশ্রিত ব্যঙ্গের সুর আনে যে বাংলা সাহিত্যের কান থাকলে সে লজ্জায় প্রাণত্যাগ করত। অশনি এদেরই একজন। ঘণ্টার পর ঘণ্টা এই আড্ডায় কাটিয়ে আসে অশনি। তারা বলে, তোমার গিন্নি তো এখন বাংলাদেশের সাহিত্য সাম্রাজ্ঞী। অশনি বলে, হ্যাঁ শুনতে পাই। পড়ো না? মাপ করো ভাই। যখন বিয়ে হয়েছিল তখন অশনি একটা বেসরকারি কলেজের লেকচারার ছিল, কিন্তু সে কাজটা হারালো অশনি অনিয়মিত এবং অনুপস্থিতির দোষে। কবি বলে কে কত রেয়াত করে। এদিকে কবির মানজ্ঞান টনটনে। কর্তৃপক্ষ 2বার সামান্যতম অনুযোগ করে যখন সুবিধা করতে পারলেন না, একদিন কৈফিয়ত তলব করলেন। অশনি বলল, আমার দ্বারা এর থেকে রেগুলার হওয়া সম্ভব নয়।
কর্তৃপক্ষ বললেন, আপনাকে ধরে রাখাও আমাদের পক্ষে সম্ভব নয়। অশনি বাড়ি এসে একটিন সিগারেট পোড়ালো বসে বসে। যশোধরা তখন বিএ পাশ করে তারই ছেলেবেলার স্কুল দেশপ্রিয় বালিকা বিদ্যালয়ে টিচারই ধরেছে। প্রকৃতপক্ষে যশোধরার আয়ই তখন সংসারের আয় হলো। তদবধি অশনি লেগে পড়ে একটা কাজ কদিনই বা করেছে। 2-6 মাস করে ছেড়ে দেয়, বাড়ি বসে থাকে, বিশ্ব সাহিত্যের বিশাল সমুদ্রে ডুবে পড়ে থাকে, কবিতা কদাচিৎ লেখে। বিয়ের আগে 4খানা বই ছাপা হয়েছিল অশনির, বিয়ের পর 3 বছরে 1খানা। প্রথম বড় কাতর হলো যশোধরা। ওর মনের জগতে যে স্বর্গ রচিত ছিল, সে স্বর্গ থেকে সে স্থলিত হয়ে গিয়েছিল। তবু আশা করত হয়তো আবার সব ঠিক হয়ে যাবে। হয়তো কবি বজ্রসেনের রক্তে এখন এক নতুন সৃষ্টির বেদনা, তাই তার আচরণে নির্মম ঔদাসীন্য, আর কলম নিষ্ক্রিয় জড়। কিন্তু কোথায় সেই নতুন সৃষ্টি? একদিন যশোধরা সারা দুপুর চুপ করে বসে ভাবত বসে বসে। হয়তো তখন অশনি বাড়ি নেই, হয়তো অশনি তার পাণ্ডিত্যের রাজ্যে নিমজ্জিত। যশোধরা ভাবত, আমার চাকরি করা, আমার লেখা, এসবে কি ভুল হয়েছে আমার? এতে কি ওর আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে? আগে যা ভাবতাম, আগে যা চেয়েছিলাম, সেটাই কি ঠিক ছিল? আমি কি শুধু ওর সেবা করতাম আর শুধু ও লিখত? কিন্তু সংসার চালাতে তো টাকাও চাই, সেটা কোথা থেকে আসবে? তার জন্য কি ব্যস্ত করবে যশোধরা বজ্রসেনকে? যশোধরা লেখার পথ ধরে এত টাকা আসতে পারে, সে টাকায় অনায়াসে মহিমায় সংসার চালানো যাবে, অশনিকে মোটা মোটা টাকার বই কিনে উপহার দেওয়া যাবে, অশনিকে বন্ধুদের সাথে 2-10 দিন বাইরে বেরিয়ে আসার মতো টাকা সাপ্লাই করা যাবে। এ অবশ্য যশোধরার কল্পনার ছায়াতেও ছিল না। স্কুলের ওই চাকরিটাই ছিল প্রধান তখন। একদিন অশনের ঘরটা খুব সুন্দর করে ঝাড়ামোছা করত যশোধরা। জানালার পর্দা বদলাতো, ফুলদানিতে ফুল রাখতো, ধূপদানিতে ধূপ জ্বালিয়ে দিত গোছা করে। আর অশনি এলে ভীরু ভীরু চোখে বলতো, অনেকদিন তো কিছু লেখনি, লেখো না আজ, একটা নতুন কবিতা বড্ড শুনতে ইচ্ছে করছে। হয়তো তখন তেমন এক দিন সত্যই প্রীত হয়ে উঠত অশনি। এই সেবাময়ীর দিকে তাকিয়ে মনটা মমতায় ভরে যেত। ওকে কাছে টেনে নিয়ে বলতো, নিজেই তো একটি মূর্তিময় কবিতার মতো ঘুরে বেড়াচ্ছ, আর কি দরকার? আমি তোমার জীবনের অনিষ্ট। ছি, ও কথা বলতে নেই বলে আদরে ডুবিয়ে দিত যশোধরাকে অশনি। তারপর বলতো, আচ্ছা তবে পালাও, শুধু বেশ কড়া করে কফি পাঠিয়ে দাও 1 পেয়ালা, নিজে মোটেও আনবে না, সতীশকে দিয়ে পাঠাবে। যশোধরা আদেশ পালন করত, আর রান্নাঘরে বসে অশনি প্রিয় কোনো খাদ্য তৈরি করতে লাগলো। আনন্দে আর বেদনায়, সুখে আর যন্ত্রণায় বিগলিত হতে হতে ভাবত, প্রত্যেকটা দিন কেন এমন হয় না? কিন্তু প্রত্যেকটা দিন দুঃস্থান, দৈবাৎ এক আধটা দিনই এমন দুর্লভ সৌভাগ্য হয়ে এসে ধরা দিত। অনেকক্ষণ পর অশনি জোর গলায় ডাকত, যশোধরা। যশোধরা কৃতার্থ হয়ে এসে দাঁড়াতো। অশনি বলতো, এই শোনো, তোমার ফুলের ফসল, ধূপের ফসল, ইচ্ছার ফসল। তারপর পায়চারি করে করে পড়তো তার সেই উদাত্ত আর উদাস আশ্চর্য সুরেলা গলায়। যে কবিতার কিছু বুঝতো যশোধরা, আর অনেকটা বুঝতো না। দীর্ঘ ঋজু দেহের ছায়াটা নড়তো দেয়াল থেকে দেয়ালে। যশোধরা ভাবতো, আমি কি করেছি? কেন আমি বিয়ে করলাম ওকে? আমি তো কোনোদিন ওর মানুষই হতে পারলাম না, শুধু স্ত্রী হলাম কেন আমি ওর? তবু কি সুখ, কি রোমাঞ্চ, আমি যে ওর স্ত্রী। দৈবাতটা বাদে বেশিরভাগ এটাই হতো। যশোধরার প্রার্থনায় অশনি ব্যঙ্গ হাসি হেসে বলতো, কবিতা জিনিসটা তোমার সংসারের কচুরি সিঙ্গারা নয় যশোধরা, যে মাখলে মশলা লাগালে গরম ঘিয়ে ভেজে তুললে। বলতো, আর ধূপের গন্ধ, ফুলের গন্ধ সব কিছু ঢেকে দিয়ে ঘরটাকে ধূম্রলোক করে তুলতো। যশোধরা যদি কখনো বলতো, বড্ড বেশি সিগারেট খাওয়া হয়ে যাচ্ছে না, অশনি ব্যঙ্গ হাসি হেসে বলতো, তা বটে,
বেকার ব্যক্তির আবার এতটা পয়সা ওড়ানো ঠিক নয়, তাই না? যশোধরা চুপ হয়ে যেত। যশোধরার খুব ইচ্ছে ছিল চমৎকার সুন্দর একটা নাম তাকে দেবে বজ্রসেন, কিন্তু স্ত্রীকে কি কেউ নাম দেয়? আদরের নাম, ভালোবাসার নাম? নাম তো দেয় প্রিয়াকে। যশোধরা কখনো প্রিয়া হয়ে উঠতে পারেনি। মাত্র ক্ষণিক মমতার বশেই অশনি এই ফাঁদে পা দিয়ে বসেছে। সেই লোকসান কিছুতেই ভুলতে পারল না অশনি। হয়তো যদি শুধু ভালোবাসা দিয়ে জয় করতে চেষ্টা করতো যশোধরা, ভোলাতে পারত, কিন্তু যশোধরা যোগ্য হতে চেষ্টা করলো। কিংবা হয়তো নিজে কোনো কিছুই করেনি যশোধরা। নিয়তির সংকেত তাকে উত্তরোত্তর নিয়ে চলেছে এক অমোঘ পরিণতির পথে, যে নিয়তি তাকে ঘাড়ে ধরে লেখাচ্ছে রাত জাগিয়ে, দিনের বিশ্রাম হরণ করিয়ে। কড়া সমালোচকেরা বলে যশোধরা সেনের লেখার মধুরতা আছে, জীবনবোধের তীব্রতা নেই, ঔজ্জ্বল্য আছে, গভীরতার অতল স্পর্শ নেই। কিন্তু যা যা নেই তার অভাবে জনপ্রিয়তা হতে আটকায় না। যা আছে তা নিয়ে পাঠকমহল খুশি। অতএব যশোধরা সেনের মার্কেট রেট একেবারে ফার্স্ট রেট লেখকদের স্কেলে। কিন্তু কেমন করে যেন ওই কড়া সমালোচনাগুলোই চোখে পড়ে যায় অশনির। পত্রপত্রিকার সেই পৃষ্ঠাটি টেবিলে খুলে রেখে মৃদু হেসে বলে, তোমার লেখার যে খুব জোর সমালোচনা হচ্ছে। যশোধরা তাকিয়ে দেখে আরক্ত হয়ে যায়। তারপর ফিকে হাসি হেসে বলে, ঠিকই তো বলেছে। যশোধরার অশনি আরও মৃদু মধুর একটু হেসে বলে, ওই একটা জিনিস থেকে বঞ্চিত থেকে গেলাম। কিছুতেই আর জানা হলো না কেমন লেখো তুমি, আর কি লেখো। আচ্ছা, কখানা বই হলো তোমার? 100 না 200? এমনি কথার মাঝে নীলাদ্রি এসে পড়ল একদিন। অবশ্য নীলাদ্রির আশাটা দৈবাতের ব্যাপার নয় এখন আর। যশোধরা সেনের খান 7-8 বই তার ঘরে আছে। তা সেদিন এসে পড়েছে ওদের কথার মাঝখানে। বলল, কথাটা তুমি যত গৌরব করে বলছো ঠিক ততটা গৌরবকর হয়তো নয়। মিসেস সেনের বই তুমি পড়ো না, এ কথা লোকে শুনলে বলবে তুমি 1 নম্বর হিংসুটে। আপাতত তুমি তো বলছো, আমি তো গোড়া থেকেই বলছি, হিংসের জ্বালায় নিজের ক্যারিয়ারটাই মাটি করে ফেললে। যশোধরা বজ্রসেনের মুখের রেখায় বজ্রের আভাস দেখতে পেল। ব্যাকুল হয়ে বলল, কি যা তা বলছেন নীলাদ্রিবাবু? আজ চিরদিনের শান্ত প্রকৃতির নীলাদ্রির চোখ যেন আগুন হয়ে জ্বলে উঠেছে। কিন্তু ও তেমনই জোর গলায় বলল, যা তা কথা নয় যশোধরা দেবী, সত্যি কথা। ঈর্ষার জ্বালায় ওর প্রতিভাকে নষ্ট করে ফেলতে বসেছে। আশ্চর্য হয়ে যায় আমি অশনি, যে লেখার উপস্তত্ব থেকে তোমার সংসার তরণী তরতরিয়ে ভাসছে, তোমার অজস্র বিলাসের উপকরণ জুটছে, তোমার লাইব্রেরি ভরে উঠছে, সেই লেখার সামান্যতম স্বীকৃতিটুকু দিতে পেরে উঠছো না তুমি। অবহেলা করছো, তাচ্ছিল্য করছো। অশনির ফর্সা মুখটা কালচে হয়ে উঠল। অশনি তীব্র স্বরে বলে উঠল, বাহ বাহ, শ্রীমতী যশোধরা সেন বুঝি তোমাকে শুধু পাবলিশারই ধরেননি, উকিলও ধরেছেন? যশোধরা সেন কোনোদিন কাউকে ধরতে যাননি। নীলাদ্রি সশ্রদ্ধ স্বরে বলে ওঠেন, তিনি শুধু ধরে আছেন তার সাধনাকে, তার বিশ্বাসকে, আর সেখানেই তিনি সফল। অশনি চাবুক খেয়ে চাবুক ফিরিয়ে দিল, কিন্তু একের বদলে অন্যকে। নীলাদ্রিকে কিছু না বলল যশোধরাকে। যশোধরা দেবী, কাটার চাবুকটা নিজের হাতে না মেরে অনুরক্ত ভক্তকে দিয়ে মারানোটা কি খুব ভালো হলো? তুমি সংসার চালাও, তুমি আমাকে খেতে পড়তে দাও, এই পরম সত্যটাকে বাইরের বাজের লোককে দিয়ে না শোনালেই শোভন হতো না? নীলাদ্রি আরক্ত মুখে বলল, বাইরের বাজে লোক অথবা যশোধরা দেবীর চর হয়ে তোমায় কিছু বলিনি আমি অশনি। আমি তোমাকে তোমার পুরাতন বন্ধু হিসেবেই বলতে চেয়েছি। একটা ভুল পথ ধরে তুমি নিজেকে নষ্ট করেছ। কোনো প্রকাশকই যখন বজ্রসেনের কবিতার বই ছাপাতে গা করেনি, তখনই যে নীলাদ্রি শত প্রবৃত্ত হয়ে ওর বই ছেপেছিল, আরও লিখতে উৎসাহ দিয়েছিল, সে কথা আর মনে পড়িয়ে দিল না নীলাদ্রি। শুধু পুরাতন বন্ধুত্বের দাবি তুলল, কিন্তু অশনির শিরায় শিরা তখন তিক্ততা।
তাই সে অধিকতর ব্যঙ্গের সুরে বলে উঠল, আচ্ছা, পথদ্রষ্টে গুরু, মনে রাখতে চেষ্টা করব আপনার কথা। নীলাদ্রি বলল, মানুষ যখন অন্ধ হয় অশনি, তখন এমনই হয়। তারপর যশোধরাকে বলল, আপনার এ মাসের টাকাটা থেকে একটা চেক বার করে রাখলো। ওর জন্য আর তাড়াতাড়ি কি হবে এখন বলে চলে যাবার জন্য পা বাড়িয়েছিল যশোধরা। নীলাদ্রি বলে ফেলল, তোমার যেসব বন্ধুরা রাত দিন রাজা উজির মারছে আর ছদ্মনামে সমালোচনার কলম ধরে তোমার স্ত্রীকে আর স্ত্রী লেখাকে কিছু না বলে প্রতিপন্ন করতে চাইছে, তারা তোমার হিতৈষী নয় অশনি, বুঝলে? তোমার সৌভাগ্যে তারা ঈর্ষাকাতর। কথাটা সত্যি। এসব সমালোচনা প্রায়ই অশনির ওই বন্ধু গোষ্ঠীর কলম থেকেই বেরোয়, যাদের কলমের বাংলা ভাষা এবং বাঙালি পাঠকের কাছে চীনে ভাষার মতো দুরূহ লাগে, যাদের বক্তব্য ধোঁয়ায় ঠাসা আর প্রকাশভঙ্গি অসমাপিকা ক্রিয়া এবং দূরোচ্চর শব্দে জটিল। তারা লেখে জনপ্রিয় হবার সস্তা প্যাচটি যশোধরা সেনের আয়ত্ত। লেখিকা প্রণয় মধুর মিলনান্তক গল্প রচনায় সিদ্ধহস্ত, তবে ইত্যাদি। কারণ তারা বজ্রসেনের স্ত্রীর বইয়ের সংখ্যা এবং আয়ের অঙ্ক হিসেব করে জ্বলে পুড়ে মরে। যাকে বোকা, মুখ্যু, নিরেট, অন্তঃশ্বাসশূন্য, সস্তা মার্কা বলে উড়িয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাই, সে যদি আয়ের অঙ্কে আমাকে ছাড়িয়ে বসে, তবে জ্বালা একটা আসবে বই কি। টাকা বস্তুটাকে যে কিছুতেই সস্তা মার্কা বলে উড়িয়ে দেওয়া যায় না। হিংসে অতএব তারা অশনিকেই করে, যে অশনিকে একদা সস্তায় বিকিয়ে গেল বলে করুণা করবার সুযোগ পাওয়া গিয়েছিল, যার নেহাত নির্বোধ প্রেমে আত্মহারা স্ত্রীটিকে দেখে আড়ালে হাসাহাসি করা গিয়েছিল, সে অশনির এই লাখ দেখে তাদের খাক করে দিচ্ছে। প্রথম বলতো বজ্রসেনের স্ত্রী লেখা বলে সম্পাদকরা লেখা ফেরত দিতে সাহস পায় না। বলা চলতো, পাবলিশ করছে তো নীলাদ্রি, স্ট্যাম্প কাগজে লিখে দিচ্ছি নীলাদ্রিটা স্রেফ তোর বউয়ের প্রেমে পড়েছে। কিন্তু বেশি দিন তো আর বলা চলল না সে কথা। দেশশুদ্ধ প্রকাশকে বজ্রসেনের স্ত্রী প্রেমে পড়েছে। প্রকাশকের ভিড় লেগে আছে যে যশোধরা সেনের ঘরের দরজায়। তাই এখন মাঝে মাঝে শব্দভেদী বান, সমালোচনার বিষাদগার। নীলাদ্রি সে খবর রাখে, রাগের মাথায় আজ বলে বসে সে কথা। তোমার বন্ধুরা তোমার ঈর্ষা কাতর, কিন্তু অশনি নিজেও যে তাই। অশনি নিজেও যে ফ্রাস্ট্রেশনের রোগী। তাই নীলাদ্রির এই কথা হঠাৎ ফেটে পড়ে আর কাণ্ডজ্ঞান শূন্যের মতো বলে বসে, সেটা ঢের বেশি সহনীয় নীলাদ্রি। ছুতো করে মাস মুঠো টাকা ঘুষ দিয়ে আমার স্ত্রীর হৃদয় জয় করবার চেষ্টা করার চাইতে অনেক বেশি অসহ্য। তোমার এই নিজ পথকে আমি ঘৃণা করি, বুঝলে নীলাদ্রি, ঘৃণা করি। কি বললে? নীলাদ্রি আগুনের চোখে চেয়ে ফিরে দাঁড়ালো। নীলাদ্রি দীনদুঃখী নয়, নীলাদ্রি কারো মুখাপেক্ষী নয়। বড় লোকের ছেলে, মস্ত বড় গাড়ির মালিক সে। নিজেও আজ একজন প্রতিষ্ঠিত প্রকাশক। তার যা নম্রতা, মৃদুতা, সে তার স্বভাবের ঐশ্বর্য। কিন্তু এত বড় অসম্মানে জ্বলে উঠবে না এত মাটির মানুষও সে নয়। অশনির গলাটা চেপে ধরল নীলাদ্রি। ফেরত নাও তোমার কথা, ফেরত নাও অসভ্য ইতর। অশনি গো করে উঠে বলল, অশনি সেন কখনো ফেরত নেবার জন্য কথা বলে না। অশনি, নীলাদ্রি বাবু, আপনি বাড়ি যান, মৃদু দৃঢ় কণ্ঠে বলে উঠল যশোধরা। আর সে মৃদুতার মধ্যেই যেন নীলাদ্রি নিজের অসহিষ্ণুতার রূঢ়তা দেখতে পেল। ছেড়ে দিল অশনির কলারটা, বেরিয়ে গেল। ওর গাড়ির গর্জনটা শোনা গেল পর মুহূর্তে। প্রেমে আত্মহারা কৃতার্থ মন্য যশোধরার রূপ আজ অনেক পরিমাণ বদলে গেছে। তারই অদ্ভুত সাফল্যে সে গর্বিত হয়নি, কিন্তু আত্মস্থ হয়েছে। এই সাফল্যকে একদিনের জন্য সে নিজের কৃতিত্ব ভাবে না, সে ভাবে ভাগ্যের দান। তথাপি প্রতি পদে অশনির তুলনায় নিজেকে ছোট ভাবার দিন গেছে। কিন্তু গেছে কি নিজের
সাফল্যের হিসেব নিকেশের দিনগুলো? কবি বজ্রসেনের প্রতিভা আর প্রকৃতির হিসাব কষে কি নয়? প্রতিভা নির্মম হতে পারে, নিজ কি হয়? মানুষ হিসেবে নিজেকে আর স্বামীর চেয়ে ছোট ভাবে না যশোধরা। তাই আজ নীলাদ্রি চলে যাবার পর স্পষ্ট চোখে চেয়ে স্পষ্ট গলায় প্রশ্ন করলো, অপরের সামনে নিজেকে এত ছোট করছো কেন? খেলো করছো কেন? অশ্বিনী কুটিল চোখে চেয়ে বলে, তা স্ত্রীর অন্নে প্রতিপালিত জীব, ও ছাড়া আর কি হবে? আমার অন্য এমন সংকীর্ণ কথা ভাবছই বা কেন? সংসারে কিছু টাকা আসছে, তাতে সংসারে খানিকটা সুবিধা হচ্ছে, এটা ভাবতে হয় না? না, হয় না। অশ্বিনী গর্জন করে ওঠে, তা যদি হতো তাহলে তোমার পাবলিশার আমাকে চোখ রাঙাতে আসতে সাহস পেত না। আমার পাবলিশার নয়, ও তোমার বন্ধু। রেখে দাও ওসব ন্যাকামির কথা। কে যে কার বন্ধু তার জানতে বাকি নেই আমার। যশোধরা বুঝিয়ে আজ একটা হেস্তনেস্ত চায়, তাই না কেঁদে সে স্থিরভাবে বসে। আমি লেখা ছেড়ে দিলে বুঝি তুমি সন্তুষ্ট হবে? বালাই ষাট। অশনি ব্যঙ্গ হাসি হেসে বলে, লেখা ছেড়ে দিবে? বলো কি? বাংলাদেশের পাঠককুল একযোগে হার্ট ফেল করবে না? পাবলিশার আর তোমার এডিটাররা তোমার দরজায় এসে হাঙ্গার স্ট্রাইক করবে না? যশোধরা আরও শান্ত গলায় বলে, তুমি যা যা বললে সেটা হয়তো খুব বেশি বলে উঠতে পারলে না, হয়তো এই সবই হতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমি লেখা ছেড়ে দিতে রাজি আছি, যদি তুমি কথা দাও তুমি সংসারের ভার সম্পূর্ণটাই নিবে, নিজের দায়িত্বকে অস্বীকার করে পাশ কাটাবে না। কেন? অশনি তাচ্ছিল্য স্বরে বলে, খামোকা তোমার কাছে একটা বনসই করে বসবো এত বোকা আমি নই যশোধরা দেবী। কার সংসার, কার দায়িত্ব? সবাই সবাই জানে এটা হচ্ছে যশোধরা সেনের বাসা, আর তার বাসায় স্বামী নামক একটা হতভাগা পোষ্য আছে। এই ব্যাকগ্রাউন্ডে আমার ভূমিকা কোথায়? ধৈর্য রাখা কঠিন। যশোধরা বলে বসে, তার মানে তুমি ঠিক নিজের তালে গায়ে হাওয়া দিয়ে বেড়াবে আর আমাকে দোষী সাজিয়ে আত্মগ্লানির হাত এড়াবে, কেমন? তা হয় না। কেবলমাত্র তোমার অঙ্কে সব কিছু চলবে এমন আশা রেখো না অশ্বিনী। সবাই তোমার মতো এত বুদ্ধিমান না হতে পারে, কিন্তু স্বাভাবিক বুদ্ধি কিছু না কিছু তো সবারই আছে। সংসার যদি তোমার না হয়, আমারই বা কিসের? আমি ঠিক করেছি বাবার ওখানে গিয়ে থাকবো। বটে, একেবারে ঠিক করে ফেলেছ? তবে তো আর কোনো কথাই নাই। বাবা অবশ্য সানন্দে এই উপার্জনশীল মেয়েকে বাড়িতে জায়গা দেবেন। কথায় কথা বাড়ে, বিষের চাষে বিষ। এসব কথাকে আর বাড়তে না দিয়ে যশোধরা উঠে পড়ে, তার মনেরও প্রস্তুতি করে ফেলে। ভাবে ওর একটু শিক্ষাও হওয়া দরকার। চূড়ান্ত আরামে সিংহাসনে বসে আছি আর মনের বিষ উদ্গীরণ করছি, এত সুখ চিরকাল চলে না। নিখুঁত নিপুণভাবে সংসার করা অবশ্য এখন আর হয়ে ওঠে না যশোধরার। সবটাই আগের মতো সতীশের হাতে চলে গেছে, কারণ বহু পত্রপত্রিকার চাহিদা মেটাতে উদয়াস্ত খাটতে হয় তাকে। তবু অশনির খাওয়া দাওয়ার সুবিধা স্বাচ্ছন্দ্যটুকু যতটা সম্ভব সে দেখে। তার সুখ স্বাচ্ছন্দ্যের ত্রুটি হচ্ছে কিনা সর্বদা খেয়ালে রাখে, কিন্তু শুধু গৃহিণীপনা নিয়ে থাকা গৃহিণীদের মতো নিশ্চয়ই হয় না। হয়তো সময় অসময় অতিথি এলো, হয়তো সভা সমিতিতে চলে যেতে হলো, কি করবে? সুযোগ পেলেই সে খোঁটা দিতে ছাড়ে না অশনি। এই তো সেদিন যশোধরা দাদা এসেছিল, কিছুদিন আগে বিয়ে হয়েছে যার। অশনি হেসে হেসে বলল, কি হে ব্রাদার, তোমার গিন্নির আবার সাহিত্য বাতিক নেই তো? থাকে তো এই বেলা ভালো দেখে একটা চাকর সংগ্রহ করে ফেলো, নচেত সময় অন্য জুটবে না। আর অশনি, সে যে কবি, এই এই অজুহাতে সংসারে কুটোটি দুটো করে না কখনো। সংসারে কি লাগে না লাগে সেটা না জানা, বাজার দোকানের রাস্তা না চেনা, বাজার দর সম্পর্কে শিশুর মতো অনভিজ্ঞ হওয়াটা যেন পরম প্রশংসনীয়। এ ধরনের কথা উঠলে অশনি অলৌকিক এক দেব শিশুর মুখভঙ্গি করে হাত জোর করে বলে, মাপ করো ভাই, জানি না। ছোট মেশো সাদাসিধে গৃহস্থালী মানুষ, কাছে বাড়ি আসেন মাঝে মাঝে, ঘর সংসারী কথাই কন। হয়তো বলেন, মাছের ব্যাপার শুনলে হে, গভর্নমেন্ট ঘটা করে দর বেঁধে দিয়েছেন, তার মানে যদি বা মাঝে মাঝে 5 টাকা পাওয়া যেত
এ আর 6-এর নিচে নামবেই না। হয়তো বলেন, ভাত কি তোরা দুবেলা খাচ্ছিস এখনো? আমার বাড়িতে তো স্রেফ একবেলা রুটির বরাদ্দ করে দিয়েছি। 40 টাকার চাল দুবেলা কে জোটাবে বাবা? এ ধরনের কথাবার্তাই বলেন তিনি। যশোধরাও তার সঙ্গে সায় দিয়ে কথা চালিয়ে যায়। যে যেমন তার সঙ্গে তেমন সুরেই তো কথা কইতে হবে, নইলে আর তুমি সামাজিক কিসে, বনে গিয়ে বাস করো গে। কিন্তু অশনি সেই সব সময় এমনভাবে তাকিয়ে থাকে যেন এমন ন্যাস্টি জীবনও দেখেনি সে। মেসো শ্বশুরের এসব কথা তার জানা জগতের বাইরের কথা। কেন, খবরের কাগজ কি পড়ো না কখনো? আমি কিছু জানি না, আমি কিছু পারি না, এই হলো ফ্যাশন অশনের। অতএব সব জানতে হবে যশোধরাকে, সব পারতে হবে যশোধরাকেই। এর যাবৎ তো তাই করে আসছিল যশোধরা, কিন্তু আজ নীলাদ্রি সম্পর্কিত ওই নিজ কথাটা বড় বিঁধেছে যশোধরাকে। অন্ধকার ঘরে শুয়ে অনেকক্ষণ ধরে ভাবলো যশোধরা, আমার কি করা উচিত? আমি লেখা ছাড়তে চাইলেই কি হবে? লেখার জগৎ কি আমাকে ছাড়বে? আমি তো কেবলমাত্র আর আমার নেই, আমার জীবনের, আমার সংসারের। আমি এখন অনিবার্যের। লিখতে আমার ভালো লাগতো, এ কথা এখন ভুলে গেছি। এখন শুধু জানি লিখতে হয়, একটার পর একটা, এইটার পর সেইটা। অশনি যদি আমার এই নতুন সত্তাকে শ্রদ্ধা করত, ভালোবাসত, স্বীকার করত, যদি আমার এই অপ্রত্যাশিত সৌভাগ্যে খুশি হতো, না জানি সে কোন খুশির জগতে পৌঁছাতাম আমি। ও তা করে না, অথচ আমি কি করব? ছেলেমেয়ের দল যে ওর সামনে অটোগ্রাফের খাতার বস্তা নিয়ে আমাকে ধরে, সে কি আমার দোষ? সে কি আমার অপরাধ? একটা কবি সম্মেলনের একখানি প্রবেশপত্র পেয়ে আহ্লাদে দিশেহারা হয়েছিলাম আমি। আজ কত কবি সম্মেলন আর সাহিত্য সম্মেলনের কর্তারা আমার সাধাসাধি করছে সভাপতি, প্রধান অতিথি হতে। মাঝে মাঝে মনে হয় এ বুঝি স্বপ্ন, ঘুম ভাঙলেই বুঝি ভেঙে যাবে এই স্বপ্নের ছলনা। কিন্তু আমি তো আত্মহারা হইনি, আমি তো সবই ঈশ্বরের করুণা বলে নম্র চিত্তে মেনে নিচ্ছি। বোকার মতো এর জন্য অহংকার করছি না, নাক উঁচু করছি না। তবে কেন আমার সঙ্গে এমন হবে? এই তো সেদিন মনে করলো যশোধরা, শুভ্রার বাড়ি গিয়েছিলাম। শুভ্রা এখন একটা গানের স্কুলে টিচারই করছে, মাইনেও ভালো পায়। কি তার স্বামীর ওপর হুমপিদম্পি। ছোট দুটো বাচ্চা আছে। মা বাড়ি ফিরতে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে, ব্যাস স্বামীকে ডেকে স্রেফ চোখ রাঙানি। কি ভাবো তুমি, রক্ত মাংসের মানুষ না আমি? আমি কি যন্ত্র? এতক্ষণ খেটে খুঁটে এলাম আর অমনি এ দুটোকে লেলিয়ে দিলে? শুভ্রার স্বামী তাড়াতাড়ি করে ছেলেদের টেনে নিয়ে চলে গেল। আর আমার স্বামী? বাচ্চার কথা এখন আর ভাবেও না যশোধরা। আগে ভাবতো, বড় সাজ ছিল, সুন্দর একটা মেয়ে হবে, খুব সাজাবে। হয়নি। এখন ভাবলে ভয় হয়। তেমন ঘটলে এই প্রতিষ্ঠিত জীবন না জানি কীরকম বানচাল হয়ে যাবে, না জানি কিভাবে জড়িয়ে পড়বে। আর তাছাড়া নিঃশ্বাস পড়ে যশোধরার। কোথায় সে আবেগ, কোথায় সে ব্যাকুল কামনা, যার ফলে আনন্দের রোমাঞ্চ সৃষ্টির সূচনা? বিয়ের সময় দানে পাওয়া সেই জোড়া খাটের দুটো অংশ এখন দুটো ঘরে পাতা। অশনির ঘরে অশনি অর্ধেক রাত পর্যন্ত আলো জেলে বই পড়ে আর সিগারেট পোড়ায়, ফ্লাস্কে রাখা চা ঢেলে ঢেলে গলায় ঢালে আর অস্থির পায়চারি করে ঘুরে বেড়ায়। আর যশোধরার ঘরে যশোধরার চোখের জল দিয়ে ঘুম ছাড়িয়ে সাপ্তাহিক ইনস্টলমেন্টটা তৈরি করে রাখে, নতুন উপন্যাসের নতুন অধ্যায় লেখে। যশোধরার জীবনের উপন্যাসের নতুন অধ্যায় কে লিখবে, কোন ভাষায় লেখা হবে, সে কথা কোনোদিনও ভাবে না। আমি যদি লেখা ছেড়ে দিই, ও কেমন হবে তখন? অন্ধকারে শুয়ে আরও ভাবলো যশোধরা, আমি আমার ঐশ্বর্য ত্যাগ করলেই কি ও ঐশ্বর্যবান হয়ে উঠবে? ওকে আর কোনোদিন তেমন লিখতে পারবে যে লেখা পড়ে কুমারী মনে এক আশ্চর্য অনুভূতি জাগবে, যে লেখা পড়ে মনে হবে এ লেখক আরেক জগতের, সে জগৎ আশ্চর্য এক দ্যুতির জগৎ, সেখানে এক নতুন ঈশ্বর, সৃষ্টির রোমাঞ্চে দিশাহারা। না, তেমন লেখাও আর লিখতে পারবে এ আশা নেই যশোধরার। যশোধরা ওর এখনকার লেখা এক আধ টুকরো দেখেছে, যদিও এখন আর কোনো লেখাই আগের
আগের মতো লেখার পর লেখা মুক্তোর অক্ষরে সাজিয়ে খাতায় তুলে রাখেন অশনি। লেখে পত্রপত্রিকায় পাঠায়, কাটাকুটি খসড়াটা টেবিলের তলায়, খাটের তলায় ওড়ে সতীশের ঝাঁটার মুখে আত্মসমর্পণ করে। তবে চিরদিনের সতীশ জানে দাদাবাবুর সব কাগজ দরকারি, তাই ঝাঁটা লাঞ্ছিত কাগজের টুকরোটাই হয়তো টেবিলে তুলে রাখে। তেমনই একটি টুকরো দেখছিল যশোধরা, জানে না কোন পত্রিকায় পাঠানো হয়েছে অথবা আদৌ কোথাও পাঠানো হয়েছে কিনা। পড়ল, কাটাকুটি থেকে উদ্ধার করলো। শূন্যকে ঘিরে ঘিরে শূন্যের উপরই উঠছি, হাত বাড়িয়ে ফের শূন্যকে ছুঁচ্ছি, শূন্যকে মুঠো করে ধরছি, বোকা চোখ মেলছি না, বাঁধা মুঠো খুলছি না। খুশি মনে ভাবছি মুঠোয় অনেক সোনা ভরেছি, অনেক হীরের গুঁড়ো ধরেছি, সেই মুঠো পাকিয়েই আবার শূন্যে পথ ঘুরছি, শূন্যের সীমানায় খুঁজছি। কবিতাটা পড়ে যশোধরা অনেকক্ষণ চুপ করে বসেছিল। সতীশ এসে দরজার বাইরে থেকে ডাকলো, বৌদি, বাইরে ভদ্রলোক। বাইরে ভদ্রলোক অহরহই আসেন, নানা কারণে অকারণেও। স্বল্পভাষী সতীশ এইভাবেই জানান দেয়। আজ ক্লান্ত পীড়িত চিত্ত যশোধরার মন যেন সেই ভদ্রতার হাসি হেসে বাইরে গিয়ে দাঁড়াতে চায় না। বলে দিয়ে গে, শরীর ভালো নেই, এখন দেখা করতে পারবো না। সতীশ চলে গেল। এটা যশোধরার প্রকৃতি বিরুদ্ধ। কোনোদিনই যে তার ব্যক্তি মানুষকে সামাজিক মানুষের উপর ঠাঁই দেয় না, কিন্তু আজ যেন সে আর পারছে না। একটু পর যশোধরাকে অবাক করে দিয়ে অশনি এলো। অনেকটা নৈবাক্তিক সুরে বলল, হঠাৎ শরীরে কি এমন হলো? ভদ্রলোকেরা এসেছেন দূর থেকে। যশোধরার কাছে যারা আসে তাদের অশনি কোনোদিনই ভদ্রলোকের মান্য দেয় না। আজ হঠাৎ এ কি? যশোধরা উঠে বসে ক্লান্ত স্বরে বলে, দূর থেকে? তার মানে সভা? আরে না না, কি যেন সিনেমা কোম্পানি থেকে এসেছে বলল। তাচ্ছিল্যের সুরে খবরটা দিল অশনি। যশোধরা ঈষৎ বিচলিত হয়ে বলল, সিনেমা কোম্পানি? হ্যাঁ, বললো তো তাই। আস্তে শাড়িটা গুছিয়ে নিয়ে বাইরে এসে বসলো যশোধরা। আর যশোধরা মুখ দেখে আগন্তুকদের সন্দেহ রইল না যে ভদ্রমহিলা সত্যি অসুস্থ। বিরক্ত করবার জন্য ক্ষমা প্রার্থনা করে তারা নিজেদের বক্তব্যে এলেন। যশোধরা পূর্ণবসু নামে সদ্য প্রকাশিত উপন্যাসটির চিত্রস্বত্ব ক্রয় করতে চান তারা। অবশ্য ছবির প্রয়োজনে নামটা পাল্টাতে হবে। তারা একেবারে প্রস্তুত হয়েই এসেছেন। অতএব যশোধরা দেবী অনুগ্রহ করে, কেবলমাত্র বাংলা সত্য হলে অবশ্য একরকম, তবে আমরা বলি কি, ওটা আমাদেরকে অল ভার্সনই দিয়ে দেন। বিনীত অনুরোধ জানালেন ওরা। কিন্তু যশোধরার কি এ সম্বন্ধে কোনো কথা বলার ক্ষমতা হচ্ছে এখন? যশোধরা কি দিশেহারা হয়ে যাচ্ছে না? যশোধরা কি জানে এসব? বই লেখে সে, বইয়ের পর বই লিখে চলেছে, কিন্তু সে লেখা কি সত্যি সে নিজে লেখে? কে যেন তাকে দিয়ে লিখিয়ে নেয়, অথবা তাকে মাধ্যম করে একটা চক্র ঘুরতে থাকে। যশোধরা হঠাৎ দেখে যশোধরা সেনের আরও দুটো বই হলো, আরও কিছু বই হলো, কিন্তু আর কোনো জ্ঞান কি তার আছে? প্রায় ব্যাকুল হয়ে ও অশনিকে প্রশ্ন করলো, তুমি কি বলো? এরা যা বললেন শুনলে তো? উপস্থিত তিন চারিটি ব্যক্তিকে চমকিত করে দিয়ে অশনি নিজস্ব ভঙ্গিতে সিগারেটের ধোঁয়া উড়িয়ে ধীর সুস্থে বলে, এরা কিছু বলছিলেন বুঝি? ওহ, শুনিনি তো। তোমাকে এদের কাছে ডেকে দেবার পর আমার আর কোনো ডিউটি আছে ভাবিনি। পরস্পর মুখ চাওয়াচাওয়ি করেন। যশোধরা সহসা কুণ্ঠা ছেড়ে দৃঢ় স্বরে বলেন, আচ্ছা, অল ভার্সনই নিন, কত দেবেন বলুন। বলার পর মনে হলো গলার স্বরটা আর কারো। টাকার কথা নিয়ে দরাদরি করা যশোধরের কাছে এর চাইতে অদ্ভুত আর কি আছে? এতদিন লিখছে, টাকার কথার কুণ্ঠা আজও যায়নি তার। কিন্তু আজ অশনির সামনে যশোধরা যেন এক প্রতিজ্ঞার মূর্তি নিয়ে দৃঢ় হলো। ওরা প্রস্তুত হয়েই এসেছিল। আনুষঙ্গিক কাজকর্ম মিটতে বেশ কিছু সময় নিল। অতঃপর বিদায় হলেন ওরা। টেবিলের উপর আগুন রঙে জ্বলতে থাকলো একখানা 8,000 টাকার চেক। আর টেবিলের দুপাশে নিঃশব্দে জ্বলতে লাগলো দুজোড়া চশমা পরা চোখ।
যশোধরা জীবনে অপ্রত্যাশিত আনন্দের দিনে তার স্বামী তাকে জড়িয়ে ধরল না, আদরে ভরিয়ে দিল না, মৌখিক এক ফোঁটা অভিনন্দনও জানালো না। আর যশোধরা সেই বা তবে তার ধৃষ্টতায় চেকটা ওর হাতে তুলে দিয়ে পা ছুঁয়ে প্রণাম করতে যাবে? কিন্তু যশোধরার কি আর কেউ নেই যারা যশোধরার কৃতিত্বে খুশি হয়, যশোধরার সাফল্যে আনন্দিত হয়? থাকবে না কেন? সবাই আছে যশোধরার, মা বাপ ভাই বোন বন্ধু সবাই। যশোধরাই শুধু ভিখিরির মতো ওই এক নিষ্ঠুর হিংসুকের কৃপা আশায় তার মুখের পানে ব্যাকুল দৃষ্টি মেলে ব্যর্থ নিঃশ্বাস ফেলছে। এক্ষুনি ওখানে চলে যাবে সে। উঠে দাঁড়ালো যশোধরা নিঃশব্দে। আর এতক্ষণে অশনি সশব্দ হলো। তীক্ষ্ণ একটু হেসে উঠে বলল, আর কি, এবার একটা গাড়ি কিনে ফেলো। এত বড় লেখিকার একখানা গাড়ি না হলে কি মানায়? যশোধরা এই বিদ্রোহ হজম করে শান্ত স্বরে বলল, তাই ভাবছি। দেখি, ও বাড়ি যাচ্ছি, বাবা দাদা যা ভালো বুঝবেন। হ্যাঁ, যশোধরার বাবা আছে, দাদা আছে, হিতৈষী আত্মীয় আছে, কেবলমাত্র অশনির দয়ার ভিখারি সে নয়। অশনি বসে বসে দেখল। যশোধরা ট্যাক্সি ডাকলো। সতীশকে কী সব নির্দেশ দিল, একটা সুটকেস নিয়ে চলে গেল। অশনি বলল না কদিনের জন্য যাচ্ছ। যশোধরাও বলল না কদিন পরেই আসবো। যেন এই যাওয়াটা একটা ধূসর জবনিকার মতো ঝুলে পড়ল রঙ্গমঞ্চের ওপর। দর্শক জানে না এই জবনিকা কতক্ষণ পর উঠবে, অথবা আদৌ উঠবে কিনা। অনেকক্ষণ পর সতীশ বলল, বৌদিকে অনেক দিনের জন্য গেলেন দাদাবাবু? দাদাবাবু বিরক্ত হয়ে বলল, সেটা তোমার বৌদিকে জিজ্ঞাসা করলেই পারতে। স্বল্পভাষী সতীশ আর কিছু বলল না। অনেকদিন ধরেই দুজনের বেভাব দেখছে সে। দুজনের মধ্যে যে আর ভাব ভালোবাসা নেই সে অনেক দিনেই বুঝে গেছে। কিন্তু একেবারে ছাড়াছাড়ি হয়ে যাবে? 12-13 বছরের বিবাহিত জীবন সে কি মাটির প্রদীপের শিখার মতো এক ফুঁয়ে নেভে যাবে? না, কিছুদিন বাপের বাড়ি ঘুরে এলে বোধ হয় সব কিছু ঠিক হয়ে যাবে। যশোধরা কিন্তু সেই ফু দিয়ে নিভিয়ে দেওয়া একটা অন্ধকারের ছায়া নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে গেল। যেন একটা নির্মম ঔদাসীন্য আর কুটিল হিংসা একসঙ্গে পাষাণ ভার হয়ে চেপে বসেছিল তার উপর। তার থেকে মুক্তি পেতে সে পিছলে পড়ে যাচ্ছে একটা গুহার অন্ধকারে। এরপরে জীবনটা কি যশোধরা জানে না। কয়েক মাইলের এইটুকু পথ এই ভাবতে ভাবতে এলো যশোধরা। কিন্তু বাড়িতে এসে যেই নামলো, হঠাৎ যেন আলোর রাজ্যে এসে পড়ল যশোধরা। বাপের বাড়ির চিরপরিচিত চির স্নেহময় মুখগুলো ঘিরে ধরল হাসির ডালা নিয়ে। অভ্যর্থনায় মুখর হয়ে উঠল সারা বাড়ি। যশো এসেছে, যশো এসেছে, এই ধ্বনি ছড়িয়ে পড়ল বাড়ির 3 তলা থেকে 1 তলা। যশোধরা কি আসে না? আসে, বেড়াতে আসে। সুটকেস নিয়ে এসেছে মানে থাকতেই এসেছে। খেটে খেটে হাড় কালি হয়ে গেল বাবা। এই এলাম 2 দিন তোমাদের কাছে, বলল যশোধরা। তারপর টুক করে একটা ছুঁচো ফোটালো। মেয়েকে নিয়েও তো আসো না কখনো। মা লজ্জা পেলেন। তোর একার সংসার, জামাইয়ের কষ্ট হবে ভেবে বলতে পারি না বাপু। এরপর যশোধরা তার শেষ সদ্যলব্ধ চেকখানা বের করলো, সদ্যপ্রাপ্ত গৌরবোজ্জ্বল মুখ নিয়ে। প্রণাম করলাম মা বাবা দাদাকে। যে শূন্যতা নিয়ে এখানে এসে নেমেছিল সেই শূন্যতা যেন কোনো মন্ত্রে ভরাট হয়ে উঠল। আর এদের মধ্যে যেন উৎসব পড়ে গেল যশোধরাকে নিয়ে। এই যে অভাবনীয়, এই যে অবিশ্বাস্য। যশোধরা লেখে, ঝপাঝপ বইয়ের সংখ্যা বাড়ছে। সমস্ত পত্র পত্রিকায় যশোধরা লেখা বেরোচ্ছে। যশোধরার মা বাপ আত্মীয় বলে নতুন করে খাতির হচ্ছে তাদের। এসবই জানেন তারা, কিন্তু জানেন না এত মূল্য সে লেখার। জানেন না সেই লেখার মূল্যে সংসার চালায় যশোধরা। আর অশনি শুধু দিনে 1 টিন সিগারেট পোড়ায়, দৈনিক 22 পেয়ালা চা খায়, বড় বড় বই পড়ে, আর বন্ধুদের আড্ডায় গিয়ে বড় বড় কথা বলে। যশোধরা কোনোদিন নিজের কথা বলেনি। বাবার চোখ দিয়ে জল পড়ল। মনে পড়ল বলেছিলেন, কবির হাতে মেয়ে দিলাম, এখন মেয়ে কি খাবে সেটা নিয়ে ভাবতে হবে। মেয়েই তার বাপের সে জিজ্ঞাসার উত্তর দিয়েছে।
যশোধরার মা যেন উতলে বেড়াতে লাগলেন, আর যশোধরার দাদা বউকে ডেকে বলতে লাগলেন, দেখো আমার বোনকে দেখো, আর তোমরা কোনো কর্মে নেই, অকর্মার অবতার, আর স্বামীর পকেট ফাঁসাবার রাজা। মোটের উপর শুধু গৌরব, শুধু সাফল্যের ঢেউয়ের উপর ভাসতে লাগলো যেন যশোধরা। এই হালকা হয়ে ভাসা মনে যশোধরা মনে হতে লাগলো, কি এসে যায় যদি আমার ওই 13 বছরের জীবনটাকে ভুলে যাই? কি দরকার আমার আর ওই কাঙালিপনায়? এই তো আমার চিরদিনের জায়গা, এখানে কাটিয়ে দিতে পারবো না আমি আমার সাহিত্য নিয়ে, সাধনা নিয়ে? এ বরং আরও ভালো করে লেখায় মন দিতে পারবো, অন্য কোনো চিন্তা থাকবে না। ভবিষ্যৎ জীবনটাকে ছকে নিল যশোধরা। ভাত খরচ বলে নয়, হাত খরচ বলে মায়ের হাতে তুলে দেবে কিছু টাকা। বলবে, দাদা দেয় নাও, আমি দিলেই বা নিবে না কেন? আমিও তো তোমার সন্তান, রোজগারি সন্তান। মনে মনে ওদিকটাও ঠিক হয়ে গেল। এখন জায়গা, 4 তলার ওই সিঁড়ির ঘরটাই যথেষ্ট। বড় ঘর দরকার কি যশোধরার? একটা সরু খাট, একটা চেয়ার টেবিল রাখলেই তো যথেষ্ট। সে তো ছিল তার ছাত্রী জীবনে, খুঁজে পেতে নেবে সেগুলো। ব্যাস, তারপর শুধু সাধনা, শুধুই তপস্যা। ওদিকে জীবন অতিষ্ঠ বেচারা সতীশের। সকাল নেই, সন্ধ্যা নেই, দুপুর নেই, বিকাল নেই, লোক আসছে যশোধরা দেবীর সন্ধানে। নেই, কোথায় গেছেন? বাপের বাড়ি? অবাক হচ্ছেন যেন তারা। এসব লেখিকা টেখিকা জাতীয় জীবেরা নহমাতা নহকন্যা হলেই যেন মানায়, তাদের আবার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। যাক, দেশ ছাড়িয়ে বিদেশে তো নয়, এই ভালো। এপাড়া ওপাড়া। ঠিকানাটা দাও তবে। সতীশ বলে, আপনার শ্বশুরবাড়ির ঠিকানাটা বলতে বলতে তো মুখ ব্যথা হয়ে গেল দাদাবাবু। ঠিকানা 1 বস্তা ছাপিয়ে রাখলে ভালো হয়, যে আসবে তার হাতে 1খানা করে ধরিয়ে দিব। অশনি বিরক্ত তিক্ত মুখে বলে, মুখ ব্যথা করতে যাও কেন মুখ্যু? বলতে পারো না যে জানি না? জানি না বলবো? হ্যাঁ, তাই বলবে। এবার থেকে যে খোঁজ করতে আসবে তাকেই বলবে জানি না, ও নামে কেউ থাকে না এ বাড়িতে। ব্যাস। এই তো কাল চন্দননগর থেকে 2টো ছেলে এসেছিল, বলে বলে দিলাম তাদের ও নামে কেউ এখানে থাকে না। কাঁদো কাঁদো হয়ে বলল, আমাদের তো সমিতি এই ঠিকানাই দিয়েছিল। বললাম বাড়ির মধ্যে ঢোকো, খুঁজে দেখো। ভয় খেয়ে পালালো। সতীশ দাদাবাবু মুখের দিকে তাকিয়ে ভয় পায়। ক্রমশই টের পাচ্ছিল বড় রকমের কিছু একটা ঘটেছে। আজ যেন নিঃসংশয় হয়। তবু বলে, সবাই তো আর নতুন নয়, যারা 12 মাস আসে তাদের বলবি ঠিকানা জানিয়ে যায়নি, চলে গেছে। কিন্তু সতীশ কি তাই পারে? তাকে মুখ ব্যথা করতেই হয়। আর সেই সব ভিড় ঠেলা মারে যশোধরার বাপের বাড়ি। শুধু লিখলেই তো লেখকের কাজ মেটে না, সভাপর্ব বলে তো একটা বিরাট ব্যাপার আছে। 4 তলার সিঁড়ির ঘরে নিভৃত সাধনার স্বাদ বানচাল হয়ে যায়। 2-4 দিনের মধ্যেই অতিষ্ঠ হয়ে পড়ে যশোধরার বাপ, ভাই, মা, বৌদি। তাদের শান্ত ছন্দ গেরস্থালি জীবনে এ ধরনের উৎপাত আগে কখনো হয়নি। বাহিরে থেকে ডাক আসে, পুরুষদের এত হরঘড়ি কেউ ডাকে না। সদা সর্বদা, ও যশো দেখ, তোকে কে যেন ডাকছে। বলতে বলতে মেজাজ খারাপ হয়ে যায় তাদের। যশোধরা দেখে লেখা আর হয় না, লেখা হচ্ছে না। অশনির এখানে এসবই ছিল, তার উপর সংসারে কাজ ছিল, তবু অবসর ছিল। সেখানে 1 কোটি লোকের সান্নিধ্যই যেন তাকে সাধনা থেকে দূরে সরিয়ে আনে। একদিন নীলাদ্রি এলো, বলল, কি ব্যাপার, আমাদের ভিন পাড়ায় ছোটবার এই অন্যায় বাসনা কেন আমাদের? সেদিনের ঝগড়ার প্রতিক্রিয়া? যশোধরা চোখ তুলে বলল, ঝগড়া জিনিসটা অনেক হালকা নীলাদ্রিবাবু। নীলাদ্রি গম্ভীর হলো, আস্তে বলল, কিন্তু জানি না, এখানেই থাকবো ঠিক করেছিলাম। ভালো লাগছে না, লেখা হচ্ছে না। হবে না, মিথ্যে সব দিকে নষ্ট হবেন না, ফিরে যান। ও একদিনও এলো না। ও তো এমনই, ওর মান আছে আর আমার কিছু থাকবে না? ওর তো মান নেই, আছে শুধু অহংকার। তা শুধু সে অহংকারেরই জয় হবে? কোনটা জয় কোনটা পরাজয় বলা শক্ত যশোধরা দেবী। আপনি নিজের মহিমায় নিজের সংসারে অধিষ্ঠান করুন গে, মনে হচ্ছে সেটাই জয়। যশোধরা চুপ করে থাকে। নীলাদ্রি অতঃপর নিজের প্রয়োজনীয় কথায় আসে। পুনর্বসুর 2য় মুদ্রণের এখনই দরকার।
আর নতুন যে উপন্যাসটা প্রেসে রয়েছে তার প্রুফগুলো একটু তাড়াতাড়ি পেলে ভালো হয়। উপন্যাসটা নামকরণও করেননি এখনও। এইসব। নীলাদ্রি চলে গেলে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে যশোধরা। 4 তলার নিভৃত সাধন কক্ষে যাবার চার তার দেখা যায় না। ওর বৌদি 2-1বার বসার ঘরটায় উকি দিয়ে দেখে মুচকি হাসে, ভাবে বুঝেছি। আর নীলাদ্রি ওখান থেকে এ বাড়িতে আসে। বলে, তুমি ও বাড়ি যাও না কেন? অশ্বিনী বিদ্রুপে মুখ কুঁচকে বলে, তুমি তো যাও, তাতেই তো চলে যাবে। অসভ্যতা করো না। শোনো, আমি তোমার হিতৈষী বন্ধুর ভূমিকাতেই বলছি, এই বিশৃঙ্খলা মিটিয়ে নাও। এটা ঠিক না। অশ্বিনী ক্রুদ্ধ গলায় বলে, এটাকে ওয়ার্নিং বেল? এরপর যাতে সহজে বলতে পারো তোমায় তো অনেক বলেছিলাম, এখন আমার দোষ নেই? তার মানে অতি প্রাঞ্জল। তোমার মতলব বুঝতে আমার বেশি বাকি নেই নীলাদ্রি। সেই বিয়ের রাত থেকে দেখছি তুমি ওর রূপে গুণে মুগ্ধ। নিশ্চয় মুগ্ধ, সে কথা অস্বীকার তো করছি না আমি। সবাই তোমার মতো অন্ধ নয় অশ্বিনী, কিন্তু মুগ্ধতার নানা রূপ আছে। মুগ্ধতা মানেই। অশ্বিনী ছুটে এসে একটা ঘুষি তোলে আর বলে, আর একটা কথাও নয়, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। হতাশ হবার কিছু নেই, শিগগিরই ডিভোর্স দিচ্ছি, পথ খোলা পাবে। গোল্লায় যাও তুমি, বলে চলে গেল নীলাদ্রি। কিন্তু তার কানে বাজতে লাগলো অশ্বিনীর ওই কথা, বিয়ের দিন থেকে দেখছি। হ্যাঁ, সত্যিই মুগ্ধ নীলাদ্রি। সে মুগ্ধতা যশোধরার সরলতা দেখে, আত্মহারা ভালোবাসা দেখে, তারপর যশোধরার সহ্য শক্তি দেখে। সাহিত্য শক্তি, সেটা অবশ্য খুব একটা উচ্চ মূল্য দেয় না নীলাদ্রি, কিন্তু মূল্য দেয় যশোধরার নিষ্ঠাকে, মূল্য দেয় তার অনলস কর্মক্ষমতাকে। লোকে বলে মাসে 1খানা বই লিখছে যশোধরা সেন, হাসে সমালোচকরা। কিন্তু কিন্তু লিখছে যে, সেটাই বা কম কথা কি? তাই বা কয়জন পারে? তাছাড়া আর্থিক মূল্যকেও তো অস্বীকার করতে পারে না। জনপ্রিয়তার শিখরে উঠেছে যশোধরা, তাতে তো সন্দেহ নেই। সেটাই বা মন্দ কি? সবাই কিছু তো আর অমর হতে আসে না। নগদ বিদায়টাও তো পরম লাভ। তাই বুদ্ধিমানেরা জনপ্রিয় হবে না সেটা নিশ্চিত, কিন্তু সে অতি বুদ্ধিমানেরা কম বুদ্ধিদের দিকে ঈর্ষার দৃষ্টিতে তাকাবে কেন? কেন কুটিল চোখে বাকিয়ে ভাববে দেশ শুদ্ধ লক্ষ্মী বোকা? না হলে ওই রাবিশ লেখকটার বই কিনা বছরে 3টে সংস্করণ হয়। বোঝে না, এই ঈর্ষাই তাদের পরাজয়। অশনি নিজের স্ত্রীকে ঈর্ষা করে এমনভাবে দাম্পত্য জীবনটা ভাঙতে বসলো, অথচ অশনি নাকি বুদ্ধিমান। অশনি অবশ্য অন্য যুক্তিতে ভাবে আমি কি ওকে ঈর্ষা করছি? মোটেও না। ও কেন এমন বস্তা বস্তা বোকাটে মিষ্টি প্রেমের গল্প লিখবে? আমি অবশ্য পড়তে পারি না ওর লেখা, কিন্তু লোকের মুখে তো শুনি ওইসব মিলনান্তক মধুর প্রেমের গল্প, অথবা বিদ্রোহে বিরহে হৃদয় ভাঙা গল্প। কতগুলো লেখার আর কোনো মানে আছে? বন্ধুরা তো স্রেফ বলেছে টাকার জন্য। সে কথা তো আমিও উড়িয়ে দিতে পারছি না। যেখানে যত পত্রিকা আছে সব পত্রিকায় যশোধরা দেবীকে লিখতে হবে, এর চাইতে লজ্জার ব্যাপার কি আর আছে? আমার আপত্তি এখানেই। নিজেকে এই বলে সমর্থন করতে চেষ্টা করা অশনি, কিন্তু সে 8,000 টাকার মার্কা চেকটা মনে পড়তেই যেন বিছের কামড় লাগা জ্বালা অনুভব করে। অশনি সারা জীবনের উপার্জন জড়ো করলেও কি ওই টাকাটা হতো না। অথচ ওই নিরেট মাথাওয়ালা মেয়েটা অবলীলায় পেয়ে গেল ওই বিপুল সংখ্যক টাকাটা। জগতের এই অনাচার অবিচারে আমাকে দগ্ধে মারে, এই কথাই ভাবে অশনি। ভাবে আমি যদি আরও 5 জনের মতো ইডিয়েট হতাম, তাহলে হয়তো ওই বোকামার্কা সাহিত্যিক স্ত্রীর মহিমায় বিগলিত হয়ে লোকের কাছে উনি কি নিধি সেই তত্ত্ব ব্যক্ত করতে বসতাম। কিন্তু আমি ইডিয়েট নই। বুদ্ধির অহংকারে অহংকৃত অশনি অবিরত এইভাবে জ্বলতে থাকে। তাই কেউ যশোধরার খোঁজে এ বাড়িতে এলে বলে, জানি না, এখানে ও নামে কেউ নেই। এই সময় একদিন যশোধরা ছোট ভাই এলো নেমন্তন্ন করতে। মা বলে পাঠিয়েছে কাল ষষ্ঠী। ষষ্ঠী? জামাই ষষ্ঠী নাকি? ছেলেটা লজ্জিত মুখে হাসলো। অশ্বিনী বার কয়েক পায়চারি করে বলে উঠল, তোমার মাকে বলোগে না তার জামাই লিস্টার থেকে আমার নামটা যেন কেটে দেয়। ও অবাক হয়ে বলল, কি বলছেন?
বলছি তিনি তো জানেনই আমার সময় টময় হয় না ওসব নিয়মকানুন রক্ষে করা, আমি পারিও না। আমাকে আর কেন, আমি যেতে পারবো না। ছেলেটা হেসে ফেলে বলল, আপনাকে তো কিছুই করতে হবে না, শুধু খাবেন, সেটাই তো গুরুতর পরিশ্রম। কিন্তু আপনি না গেলে মা ভাববেন আমি ভালো করে বলিনি, আবার দাদাকে পাঠাবেন। অশ্বিন কী ভেবে বলল, আচ্ছা বলো গে, পারি তো যাব। ভাবলো ঠিক আছে, যাব, নেমন্তন্ন খাবো, চলে আসবো, ওদের দেখিয়ে দেব ওদের মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কবি বজ্রসেন এইভাবে বজ্রকঠোর হতে চেষ্টা করে, আবার ভাবে গেলে আবার যশোধরার অহংকার হবে না তো, মনে করবে না তো আমি ওকে দেখবার জন্য লালায়িত হচ্ছি। তবু কৌতূহলেরই জয় হলো, দেখা যাক যশোধরার ভাবটা কি। যথাদিনে বিকালে গিলে করা আদ্যির পাঞ্জাবি আর কাঁচির ধুতি পরে বেরিয়ে পড়ল। কিন্তু যশোধরার কপালটাই বুঝি মন্দ, নইলে অশনি যখন শ্বশুরবাড়ি এসে ঢুকলো তখন নীলাদ্রি কেন বা বসে থাকবে সে বাড়িতে। বাহ, চমৎকার, অশনি বলে। ভাবি জামাই যে দেখছে আগেই এসে বসে আছেন, তাহলে আর প্রাক্তনের প্রয়োজন কি? ঠিকরে বেরিয়ে আসে অশনি। নীলাদ্রিও বেরিয়ে এসে বলে, তুমি সন্দেহে একেবারে অন্ধ হয়ে উঠছ অশনি, পাগলামিরেও তো একটা সীমা থাকবে। তা বটে, অশনি ব্যঙ্গ হাসি হেসে বলে, পাগলামিরও সীমা থাকা উচিত। সীমা থাকা উচিত না কেবল তোমার ওই নির্লজ্জতার, কেমন? অশনি, তুমি আমাকে এভাবে নিয়ে পড়েছ কেন? যেহেতু আমি মহাপুরুষ নই বলে অশনি পাশের একটা চলন্ত বাসে উঠে পড়ে, মুখটা বাড়িয়ে বলে, তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক বলল। কিন্তু সত্যি কি অশনি ওই মিনমিনে নীলাদ্রিটাকে প্রতিদ্বন্দ্বী ভেবে সন্দেহ করে স্ত্রীকে মনের গভীরে দেখতে পাওয়া যাবে, করে না? তবু ওইভাবে কথা বললে তীব্র একটা সুখ পায় সে। এ এক রকমের চিন্তার বিলাস। আত্মপীড়ন পরপীড়ন উভয় বাসনা চরিতার্থ হচ্ছে এতে। যশোধরা মস্ত লেখিকাত্ব আজ আর এ বাড়িতে কোনো কাজে লাগলো না। মা বললেন, নিশ্চয়ই তুই ঝগড়াঝাটি করে চলে এসেছিস, নইলে এমন করে নিমন্ত্রণ পাঠালাম জামাই আসে না। বাহ, আমি বুঝি তোমার ঝগড়াটে মেয়ে, বলল যশোধরা। কথাটা দাঁড়ালো না। দাদা বলল, ঝগড়া না করিস, খুব অহংকার দেখিয়েছিস বোধ হয়, মস্ত লোক হয়েছিস তো এখন। বোধে আড়ালে কথা শুনিয়ে বলল, ভাগ্যিস বাবা, আমরা রোজগার করি না, তাই এখনো স্বামী শ্বশুরের ঘর করছি। যশোধরা চুপ হয়ে গেল। যশোধরা সারা রাত ভাবল, দেখল গাছ থেকে খসে পড়া ফল আর গাছে জোড়া লাগে না, মাথা থেকে খসে পড়া চুল মাথায়। এখানে যশোধরার আর দাবি নেই, যশোধরার জন্য মাটি নেই কোথাও। এখানে যশোধরাকে আর কেউ বুঝতে পারবে না। যশোধরাকে এখন বুঝি এরাও দূরের মানুষ বলে মনে করতে শুরু করেছে। যশোধরার যশ তাকে এদের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। দিদিরা যে সহজতা নিয়ে তার সাথে কথা বলতো সেটা যেন আর নেই। জামাইবাবুদের মধ্যে স্নেহের চাইতে কৌতূহল প্রবল হয়ে উঠেছে। যশোধরা কত উপার্জন করছে সেটাই প্রসঙ্গ। যশোধরার ভিতরে যে শূন্যতা আছে, দুঃখ আছে, বেদনা আছে, এ কথা শুনলে হেসে উড়িয়ে দেবে ওরা। মুফতে বিনা পরিশ্রমে যারা 8-10 হাজার টাকা আয় করতে পারে, তার আবার দুঃখ, বেদনা, শূন্যতা। দিদিরা বলে, বাচ্চা কাচ্চা হয়নি তো তাই এতটা পাচ্ছিস, আমাদের মতো হলে যেন বাচ্চা কাচ্চা না থাকলে তারাও অমন 20-50টা বই লিখে ফেলতে পারতেন। আর বাচ্চা কাচ্চা না থাকাটা যেন পরম এক লাভের অঙ্ক যশোধরার জন্য। পরদিন সকালে যশোধরা বলল, মা ভাবছি আর একবার একটু ওই বাড়িতে যাই। মা মনে মনে ভাবলেন, একবার কেন বাবা, নিজের জায়গায় নিজে প্রতিষ্ঠিত থাকো, সেই ভালো। মুখে বললেন, যা তবে, দেখ গিয়ে যে আমার শরীর টরীর কেমন আছে। সুটকেস নিয়েই বিদায় হলো যশোধরা। ভাবলো, না, নিচু যদি হতেই হয় ওর কাছেই হওয়া ভালো। অকারণে তা হয়তো হোক, সত্যি আমার সেই নিভৃত কোণটি ছাড়া আর লেখা হচ্ছেও না। সেই নিষ্ঠুরতাকে ফুলচন্দন দিতে হবে আমার। কিন্তু প্রথমটা কি বলবে? কাল গেলে না কেন? হ্যাঁ, সেটা দিয়েই কথা আরম্ভ করবে। তারপর স্পষ্ট করে প্রশ্ন করবে, তুমি এমন কেন করছো? জীবনের সে প্রথম দিনগুলো কি কিছুই মনে পড়ে না তোমার? আবার তুমি বজ্রসেন হয়ে ঝলসে ওঠো না গো। আমি আমার মোটা
আমি আমার মোটা বুদ্ধির মোটা কাজ নিয়ে তোমার সংসারকে সামলাবো, তোমার গায়ে আঁচটি লাগতে দেব না। তুমি শুধু নিজের মহিমায় ভাস্বর হয়ে ওঠো। আমার জন্য তো আমি নাম চাইনি, যশ চাইনি, চেয়েছিলাম তোমারই জন্য। তুমি যাতে তাতে দুঃখ পাও, তুমি যদি তাতে দুঃখ পাও, কি লাভ আমার সে নাম যশে? আমি বরং চাকরি করে টাকার ভাবনাটা মেটাবো। অনেক কথা তৈরি করে অনেক আশা নিয়ে নিজের বাড়িতে এসে নামলো যশোধরা। কটা দিনই বা গেছে সে, মাত্র মাস দেড়েক, অথচ বাড়িটা এর মধ্যেই কেমন যেন শ্রীহীন লাগছে। জানালার পর্দাগুলো সতীশটা নিশ্চয়ই একদিনও সাবান লাগায়নি বা ধোপা বাড়িতে পাঠায়নি। বাড়ির মধ্যেও যা করে রেখেছে বুঝতেই পারছি, গিয়েই তো বকতে হবে দেখছি। ট্যাক্সির ভাড়া মিটিয়ে যশোধরা ডাক দেয়, সতীশ, সুটকেসটা নিয়ে যা। কিন্তু সতীশ আসে না, আসে তার মনিব। অশনি বেরিয়ে আসে আর দরজার দুটো দিক ধরে এমনভাবে দাঁড়ায় যেন তার পাশ দিয়ে ঢোকা অসম্ভব, যেন দ্বার রক্ষা করতে দাঁড়িয়েছে। যশোধরা অবাক হয়ে তাকায়। এ ভঙ্গি কেন? অশনি বিদ্রুপে ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি এ পাড়ায় যে? যশোধরা বোঝে অপমান করার জন্যই প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে অশনি, কিন্তু যশোধরাকে ওর ফাঁদে পা দেবে? তাই যশোধরা হাসির মতো করে বলে, কেন, এ পাড়ায় কি আমার প্রবেশ নিষেধ হয়েছে নাকি? নিষেধ? ও বাবা, নিষেধের কথা কে ওঠায়? তবে গরিবের পাড়ায় তুমি কেন? গরিবের পাড়াটা কেমন লাগে দেখবো ভাবছি। কোনো দরকার নেই। আচ্ছা, দরকার আছে কি নেই সে তর্ক পরে হবে, এখন দরজাটা ছাড়ো দয়া করে। দ্বারপালের মতো আগলে দাঁড়িয়ে না থেকে একখানা দৃশ্য করো না। দ্বারপালের মতো আগলে দাঁড়িয়ে থেকে একখানা দৃশ্য করো না। সতীশ নেই নাকি? সুটকেসটা তুলুক। সুটকেস? কেন সতীশ খামোকা যার তার একটা সুটকেস বাড়িতে তুলতে যাবে? যশোধরা ঠোঁট কামড়ে বলে, পাড়ার লোক যদি এই সিনক্রিয়েটটা দেখে, অপমানটা শুধু আমারই হবে না, তোমারও হবে। সরো। আশ্চর্য, অশনির কি এতটাই ইচ্ছে ছিল? ছিল না, এত কিছু ভাবেনি সে। তবু কেমন করে যেন অবস্থাটা শখের কাটা খালের দিকে গড়িয়ে পড়ে। বোধ করি যাকে হাতের মুঠোয় ধরে রাখতে পারবার মতো নয় তাকে হাতের মুঠোয় পাচ্ছি, তাকে মুঠোয় পেশবার সুখটা ছাড়তে পারে না অশনির মতো অহমিকা সর্বস্ব মানুষেরা। অপরকে অপদস্থ করবার একটা নেশা আছে, সে নেশা অশনির মজ্জায় আছে। সে নেশা আজ এই একটা ছুতোয় প্রবল হয়ে উঠেছে, তাই অশনি সরে না, বরং দরজাটা আরেকটু চেপে ধরে বলে, কেন, পাবলিশার বন্ধুর কি হলো? তার তো 5খানা বাড়ি। তার বাড়ির সাথে আমার কি সম্পর্ক? বলো কি শ্রীমতী দেবী, যার সঙ্গে এত গভীর সম্পর্ক হতে চলেছে? অসভ্যের মতো কথা বলো না। বাড়ির মধ্যে ঢুকে যত পারো অপমান করো, দোহাই তোমার, এভাবে লোক হাসিও না। সে অনুরোধে আমিও যশোধরা দেবী করছি, দয়া করে গরিবের দরজা থেকে বিদায় গ্রহণ করুন। বাড়িতে ঢুকতে দেবে না? বড় লোকের যোগ্য নয় এই গরিবখানা। দেখো, আমি তোমার কাছে হাত জোর করছি, এভাবে নিজের মুখে নিজে কালি মেখো না। এখন আমার আবার বাবার কাছে ফিরে যাওয়ার অর্থটা বুঝতে পারছো না তুমি? এমন অবুদ্ধ তুমি নও। নেশা, নেশা চড়ছে। সহসা যেন যশোধরাকে সারা জীবনের শত্রু বলে মনে হচ্ছে অশনির। যেন কোনো এক অসতর্কতায় অশনিকে ঠকিয়ে এই ঘরে ঢুকে পড়েছিল যশোধরা, আর অসতর্কতার জের ধরে টেনে টেনে অশনিকে নিঃস্ব করে ফেলেছে, অশনিকে সর্বশান্ত করে ফেলেছে। আর নিজে সস্তা মার্কা একটা টিকিটের জোরে একটা উঁচু আসনে চড়ে বসে অশনিকে কৃপা করে কটাক্ষ হানছে। আজ সেই সারা জীবনের শত্রুকে হাতে পেয়েছে অশনি। অশনির মনে হয়েছে নম্রতা ওর ঔদ্ধত্যের ছদ্মবেশ, এই হাত জোড় ওর ব্যঙ্গ। ও জানে ওর মুঠোয় মোটা টাকার চেক, ওর মুঠোয় অমন চেক আরও আসতে পারে। এখন ও শুধু নম্রতা ছলনা করে দুর্গ অধিকার করবে, তারপর ওর প্রত্যেকটা ভঙ্গিতে ফুটিয়ে তুলবে
তুমি আমার আশ্রিত, তুমি আমার অন্নদাস। ওর বন্ধুর দল আমার দিকে কৃপা দৃষ্টিতে তাকাবে, ওর ভক্তের দল এ বাড়িতে আমাকে অবান্তর ভাববে, ওর অনুরাগী প্রেমিক আমার নাকের সামনে ওর দিকে মুগ্ধ দৃষ্টির প্রেম নিবেদন করবে। আর এইসব সহ্য করতে হবে আমাকে? কেন কেন আমি সহ্য করব না? সহ্য করবে না অশ্বনী। অতএব যা ইচ্ছে বলবে, ওকে দুর্গ দখল করতে দেবে না। তাই যশোধরা তার কথার উত্তরে শুনতে পারে এক একটি কড়া কড়া উত্তর। বাবার কাছে ফিরে যেতে হবে এমন দুর্দশা আপনার হবে কেন যশোধরা দেবী? আপনার অনুরাগী ভক্তদের একবার জানালেই তো। যশোধরা প্রাণপণে করে। যশোধরা এগিয়ে যায়। যশোধরা অশনির দরজা চেপে ধরা দুহাতের একটা হাত ঠেলে ঢুকতে যায়। বলে, সরো, দাঁড়াতে পারছি না। পাড়ার লোকেরা জানলা খুলছে, বারান্দায় এসে দাঁড়িয়েছে। পাড়ার লোকের কৌতূহলের খোরাক তুমিই জোগাচ্ছ, আমি নয়, বলে অশনি হাতটা আরেকটু কঠিন করে। আর কি করবে যশোধরা? আর কতক্ষণই বা চোখের জলটা চোখে আটকে রাখবে? ও সরে আসে। মোড়টা পার হতে হাত তুলে একখানা ট্যাক্সিকে থামায়, আবার সুটকেসটা চাপায় তাতে, উঠে পড়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু কোথায় যাবে? এই মুহূর্তে ফের বাপের বাড়ি যাওয়ার কল্পনা সে কিছুতেই করতে পারছে না। তবে যে কলঙ্কের ডালি অকারণে মাথায় তুলে নিয়েছে অশনি, সেই কলঙ্ককে নিজের মাথায় আবার তুলবে? নীলাদ্রির কাছে যাবে? তাই কি করা উচিত? ছোট মাসির বাড়িও যে আর নেই। ছোট মেসো মারা গেছেন, মাসি ভাসুরের বাড়ি চলে গেছেন। বন্ধুদের কথা মনে পড়লো, ভালো লাগলো না। ছোট মাসির ননদ অলকাকে মনে পড়লো। সে এখন স্বাধীন সংসার করছে, ছেলেবেলা সমবয়সী। একটা দিন অন্তত যাওয়া চলতে পারে না। ঠিকানাটা জানা ছিল, সেটাই বলে দিল ড্রাইভারকে। মাসির ননদ গোড়ায় সুটকেসটা দেখেনি। সে হৈ হৈ করে উঠল। কি বাবা, ডুমুরের ফুল হঠাৎ এই অধমের কুটিরে যে? বাবা, খুব যা হোক দেখালি। আবার সিনেমায় গল্প দেওয়া হয়েছে। সিনেমার পাশটাশ দিস বাপু, তোর বই পয়সা দিয়ে দেখতে পারবো না। মাসির ননদ তুই দিয়ে কথা বলতো না কখনো, এখন হঠাৎ বেশি অন্তরঙ্গতার সুরে নেমে এসেছে, হয়তো বরকে শোনাতে। দেখাচ্ছে, দেখো এই নাম করা লেখিকাটা আমার কি মাই ডিয়ার। কিন্তু সুটকেসটা দেখে উল্লাস শুকালো। বলল, কি ব্যাপার? ব্যাপার? যশোধরা অনেক কষ্টে হাসলো। বলল, দাম্পত্য কলহ, কিন্তু প্যাটার্নটা পাল্টেছে। কিন্তু সত্যি সুটকেস নিয়ে মাসির ননদের অন্তরঙ্গতার সুর দূরে গেল। বলল, তা মার কাছে না গিয়ে আমার কাছে? সে অনেক ব্যাপার। সব কথা না শুনে যদি একটা রাত থাকতে দাও। থাকতে দেব না কেন? থাকতে না দেওয়ার কথা তো হচ্ছে না। তবে ভাবছি, কবি আবার চটে উঠে আমার ওপর পুলিশের হামলা করবেন না তো? সে ভয় নেই, একা একখানা ঘরে ফ্ল্যাট পাইতো। মাসির ননদ শিউরে উঠল। একটা ফ্ল্যাটে একা থাকতে চাইছে, তার মানেই তো উচ্ছনে গেছে। এরপর হয়তো বিবাহ বিচ্ছেদের মামলা আনবে। এ কি গেরো রে বাবা? বলল, একদিন কেন, 2-4 দিন থাকো না, সেটা কিছু না। কিন্তু কথা হচ্ছে, তোমাদের এই বিবাহ বিচ্ছেদের সময় আমার হাতটা। তোমাকে তো আর কেউ বিচ্ছেদের জন্য দায়ী করবে না। করবে কি করবে না কে জানে। তাহলে কি বলছো, চলে যাব? আহা, সে কি কথা। তবে থাক, তবেটা আর ব্যক্ত করো না। কাল সকালেই চলে যাব। মাসির ননদের মুখ ভার করে বলল, তুমি ভাই আমার উপর অন্যায় রাগ করছো। আমার অবস্থাটা বোঝো। চারদিকে তোমার এত আত্মীয় থাকতে। তোমার অবস্থাটা আমি বুঝছি ভাই। হ্যাঁ, সবাইয়ের অবস্থাই বুঝতে পারলো যশোধরা। পরদিন সকালে যখন আবার মা বাপের কাছে গিয়ে দাঁড়ালো, তখন নির্বাক হয়ে পড়া মায়ের অবস্থা বুঝতে পারলো। যখন বাবাকে প্রশ্ন করলো, বাবা, কেউ যদি বাড়িতে ঢুকতে না দেয়, তাকে আর কি করবার থাকে? তখন উত্তর দিতে না পারা বাবার অবস্থাও বুঝলো। আর দাদা যখন বলল, এত আর সেকাল নেই, স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি এসে বসে থাকলাম আর সেখানেই ল্যাটা মিটে গেল। এখন তোমার দায়িত্ব নেওয়া মানেই বিশ্রী একটা কেসের দায়িত্ব নেওয়া। বোঝাই যাচ্ছে অশনের মতলব খারাপ। তখন দাদার অবস্থাও বুঝলো। বুঝে বলল, ঠিক আছে, তোমাদের দায়িত্ব আর বাড়াবো না।
অবশেষে নীলাদ্রিকে ফোন করলো। নীলাদ্রি চলে এলো, বলল, আমি বুঝেছিলাম ওর অ্যাটিটিউড দেখেই আমি বুঝেছিলাম এরকম একটা কিছু হবেই। থাক ওসব কথা, এখন বলুন কি কর্তব্য। নীলাদ্রি একটা স্থির গভীর দৃষ্টি তুলে একটুক্ষণ চেয়ে থেকে বলে, এখানে অন্যের পরামর্শ অচল, আপনি নিজে ভেবে ঠিক করুন। দায়িত্ব এড়াতে চাচ্ছেন? না, প্রলোভনের হাত এড়াতে চাচ্ছি, নিজের কাছ থেকে নিজে পালাতে চাইছি। যশোধরা মাথা নিচু করল। নীলাদ্রি বলল, তা যদি না হতো বলতে পারতাম আমার বাড়িতে প্রয়োজনে অতিরিক্ত জায়গা রয়েছে, সে জায়গাটাই যদি নির্বাচন করে নেই। যশোধরা হাসল। তাহলে যারা জায়গা দেয়নি তারাই গালে চুনকালি দেবে। সে চুনকালিকে কি অগ্রাহ্য করা যায় না? কই আর যায়, আমি সমাজের একজন, এ কথা ভাবতে না পেলে যে মৃত্যুতুল্য যন্ত্রণা। কিন্তু সমাজ কি এগোচ্ছে না? লেশ মাত্রও না, মাঝে মাঝে শুধু এগোনো নাটক অভিনয় করে আর কি। অভিনয় ছাড়া আর কি? আজ যদি আমি বন্ধুর আশ্রয় বলে আপনার আশ্রয়টাকে গ্রহণ করি, মঞ্চ থেকে হয়তো সংলাপ শোনা যাবে, বেশ করেছ, ঠিক করেছ, কিন্তু মঞ্চের রং মুছে সমাজ যখন গ্রিন রুমে ঢুকবে তখন বলবে, ছি ছি ছি। আসল কথা কি জানেন, আমরা মেয়েরাই আমাদের মেয়েদের সবচেয়ে কঠোর সমালোচক, তাই মায়ের মন থেকেও মুহূর্তে সহানুভূতি মুছে যায়। তাহলে কি করবেন? বন্ধুকে সযত্নে বর্জন করে আত্মীয় খুঁজে বার করতে হবে, তার করুণা চাইতে হবে। কেন হবে বলতে পারেন? ওই তো বললাম। যশোধরা একরকম হেসে বলল, তবু তো তাতে মনে জব করতে পারবো আমি সমাজের একজন। আমি আপনার কোনো উপকারেই লাগতে পারলাম না, আপনার ভূমিকা শুধুমাত্র অপকারে। যশোধরা চোখ তুলে একটু চেয়ে থেকে বলল, আপনার ভূমিকা যে কী সে আপনিই ভালো জানেন। আমার কেউ নেই এই ভয়ঙ্কর শূন্যতার মধ্যে হঠাৎ যখন মনে পড়ে আমার তো একজন বন্ধু রয়েছে, তখন মনে পড়েছিল বই কি, তাই তো ডাকলাম। জানি কোনো সাহায্য নেব না, জানি আপনার পরামর্শ শুনবো না, তবু ডাকলাম। যেখানেই থাকুন ঠিকানাটা জানাবেন। ও বাবা, আপনাদের ঠিকানা না জানালে চলবে কেন? লেনদেনের সম্পর্ক নেই বুঝি? লেখা ছেড়ে দেবেন না তো? ছেড়ে? যশোধরা মৃদু হেসে বলে, তাই বা ছাড়লে চলবে কেন? একদা যা ছিল অবসরের আনন্দ, এখন যে তাই অবলম্বনে খুঁটি হয়ে উঠেছে। ভয় পাবেন না, যশোধরা সেন বেঁচে যাবে। নীলাদ্রি চলে যেতে যেতে মা বললেন, জামাই কেন বিরক্ত হয়েছে তার বুঝতে বাকি রইল না। তবে এ কথা মনে রাখিস যশো, মেয়ে মানুষের যশ, অর্থ, নাম, ডাক সবই মিথ্যে যদি স্বভাব ঠিক রাখতে না পারে। যশোধরা বলল, মনে রাখবো মা। চোখের জল ক্রমশ শুকিয়ে যাচ্ছে। তবু যশোধরা সেনকে বাঁচিয়ে রাখতে হবে, এই তপস্যা এখন যশোধরা সেনকে কেন্দ্রচ্যুত করে ফেলা চলবে না। তাই সকল দুয়ার হতে ফিরিয়া এক পিস্তুত দাদার সংসার আবিষ্কার করে ফেলে যশোধরা। দাদার অবস্থা খারাপ, মোটা টাকার পেইং গেস্ট হিসেবে বর্তে গেলেন। যশোধরা সমাজের একজন হয়ে রইল, কিন্তু তবু যশোধরা কি নিন্দের হাত এড়াতে পারল? পাগল, তাই কি পারে? একটা মেয়ে হঠাৎ স্বাধীন হয়ে গেল, এই ঘটনা সহ্য করতে অনেক যুগ লাগবে এ দেশের। গুণ, প্রতিভা, স্বামীর অন্যায়, ছেড়ে দাও ওসব কথা। তুমি মেয়ে, এ কথা আমরা কখনো ভুলতে পারবো না। তাই সকলেই ছিছি করছে যশোধরাকে, বলছে এই জন্যই সেকেলের সমাজ মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা দিত না। ও স্বাধীনতা পেল কি মেয়ে গোল্লায় গেল। এই তো যশোধরা, কি বোকা হাবা ভালো মানুষটি ছিল, যেই আলটপকা 2 টাকা রোজগার করতে শিখলো অমনি ধরাকে সরা দেখলো, স্বামীকে ডোন্ট কেয়ার করলো, বাপ ভাই কাউকে মানলো না, পেইং গেস্ট হয়ে থাকতে গেল হবে পিস্তুত দাদার বাড়ি। তার মানে স্বেচ্ছাচারটা যাতে 16 আনা বজায় থাকে। যশোধরার আরও 2 বইয়ের চিত্রসত্ত্ব বিক্রি হওয়ায় এ আন্দোলন আরও বাড়ল।
নীলাদ্রির নামটাও মাঝে মাঝে উঠে পড়ে। যশোধরা যে দিন দিন শুকিয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, শ্রীহীন হয়ে যাচ্ছে, এ কেউ তাকিয়ে দেখে না। যশোধরাকে যে রাত দিন খেটে হাড়কালি করতে হচ্ছে, এ কষ্ট কেউ মনে করে না। যশোধরার আত্মীয়রা বলে আবার নাকি শুনেছি কোন এক পত্রিকার অফিসে চাকরি নিয়েছে। বাবা, টাকা লোভ, এত লোভ! একা মানুষ কত খাবি? আবার বলে রোজগারই তো করে, নজর নেই, আত্মীয় কর্তব্য কিছুই তো করতে দেখি না। এই যে ভাইপোর পইতে হলো, কি দিল? না, দুখানা বই। কেন রোজগারি পিসে ঘড়ি দিতে পারতো না একটা? নিদেন ফাউন্টেন পেন। নিজের তো ছেলে মেয়ে নেই, তার জন্য ভাইপো ভাইজিদের ওপর তেমন টান কোথা নেই। এত টাকা তবে কি করে? কি আবার জমায়, নইলে নিজেরও দেখো না, না সাজ, না পোশাক, না নতুন শাড়ি, গহনা, গাড়ি কিছুই তো কিন্তু কিনলো না। তা নয়, ট্যাং ট্যাং করে বাসে চড়ে বেড়ায়, যেন কত দুঃখী। যশোধরা সেনের পাঠককুল যাই বলুক, আত্মীয়কুল এরকমই সমালোচনা করে তার। কিন্তু তারা কি মিছে কথা বলে? সত্যি কি যশোধরা দুঃখীর মতো থাকে না? অনেক ভালোভাবেও তো থাকতে পারতো সে। নীলাদ্রির সঙ্গে যোগাযোগ না রেখে উপায় নেই। নীলাদ্রি বলে, এত কৃচ্ছ সাধন কেন বলুন তো? কৃচ্ছ সাধন আবার কি? কি তা আরশির সামনে দাঁড়ালেই বুঝতে পারবেন। আমার এই দাদার বাড়িতে এই একটা সুবিধা, মুখ দেখার মতো আরশি টারশির বালাই নেই। খাওয়া দাওয়ারও যে খুব একটা বালাই আছে তা মনে হয় না। আহা, বেচারা ছাপোষা মানুষ, কি করবে? নিজের জন্য আর একটু ভালো ব্যবস্থা করে নেওয়া সম্ভব হয় না? কি যে বলেন। কবি বজ্র সেনে সিগারেটের ছাই ফেলতে ফেলতে বলে, যান যান, ওরকম একটা চাল দেখানো আমি কত দুঃখী। বন্ধু বলে, যাই বল, মিসেস সেনের চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, দেখলাম তো সেদিন বঙ্গ সাহিত্য সমিতিতে। তোমরা কোথায় দেখো, আমি তো ভদ্র মহিলাকে কোথাও দেখি না, বলে ঘরটা ধোঁয়ায় ভরিয়ে তোলে অশনি। কিন্তু কবি বজ্রসেনের এই অবিরল ধোঁয়াটা কোথা থেকে আসে? তার জীবনযাত্রা পদ্ধতি তো অপরিবর্তিতই আছে। সেই চা, সেই সিগারেট, সেই বড় বড় বই, সেই বড় বড় কথা, তফাতের মধ্যে আড্ডাটা এখন বাড়িতে এসে উঠেছে। তাতে বরং খরচটা আর একটু বেড়েছে বই কি। তবে বন্ধুরাও বা ভাবে, তবে উত্তর তো আর পায় না। ধোয়ার রহস্যটা ধোয়াই থাকে। শুধু নীলাদ্রি যে এখন আর এদের আড্ডার বন্ধু নয়, সে মাঝে মাঝে ভাবে ধোয়াটা যেন আর ধোয়া থাকছে না। অবশেষে একদিন বলে বলল, সতীশকে দেখলাম আপনার দাদার বাড়ির সামনে বেরোচ্ছিল। যশোধরা হেসে ফেলে বলে, এটা একটা উল্লেখযোগ্য খবর বুঝি? খুব। অনেক প্রশ্নের উত্তর পেলাম, কিন্তু ভাবছি বোকামির তো একটা মাত্রা থাকা উচিত। ভুল করছেন, ওই একটা জিনিসেরই মাত্রা থাকে না। আশ্চর্য! আশ্চর্য কিছু নেই, কিছুই নেই। না, জগতে এর চাইতে অনেক আশ্চর্য ব্যাপার ঘটে। এই তো কালই ঘটল। কি? একটা বাসে উঠে পড়ে দেখি সেও ওই বাসে। এটা আপনার খুব ভয়ানক একটা আশ্চর্য ঘটনা বলে মনে হলো? হলো তো, মনে হলো পৃথিবীতে এর চাইতে আশ্চর্য ঘটনা বুঝি আর কখনো ঘটেনি। তারপর পৃথিবীর সেই চরমতম আশ্চর্য ঘটনার পরিসমাপ্তিটা কি হলো? ও জানালার বাইরে মুখ করে বসে রইল, আর আমি ওর দিকে চেয়ে বসে রইলাম। তারপর ও নেমে গেল, আমি নেমে গেলাম। চমৎকার! এই ক্লাইম্যাক্সটা দেখছি, ওই চেয়ে থাকাটা। আসলে কিন্তু সেটা তখন টের পাইনি। পরে খেয়াল হলো আমি ওর সেই ফেরানো ঘাটটার দিকেই চেয়ে বসেছিলাম ততক্ষণ। একটু হাসলো যশোধরা। নীলাদ্রি কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে বলে, তবে এত কষ্ট করছেন কেন? আর একটাবার চেষ্টা করুন না মিটিয়ে ফেলবার। না, তার হয় না। হয় না? না, থাকো কথা। অরুণিমা প্রকাশনীর কাছে কিছু টাকা পড়ে আছে, সেটা আদায় করে আনতে পারলে ভালো হয়। চলুন একটু সঙ্গে। অত দূর একা যেতে ভালো লাগে না, পাড়াটাও তেমন একটা ভালো নয়। টাকার দরকার তো সর্বদা, কিন্তু আপনাকে দিতে দেব না। আপনার কাছে আর কিছু পাওনা নেই। আপনার হিসেব নিকেশটা খুব কড়া। বেশ, চলুন।
কোথায় ওটা? হাওড়ায়। আমি কিন্তু গাড়ি থেকে নামবো না, পাবলিশার মানুষ জানেন তো, কাকের মাংস খায় না। কিন্তু অরুণিমা প্রকাশনীর যে কবি বজ্রসেনেরও একটা বই ছেপেছে এবং টাকাটা দিতে গাফিলি করেছে, সে কথা কে জানতো না, অন্তত এরা জানতো না। তাই পৃথিবীর চরমতম আশ্চর্য আর একবার ঘটল। এখানে জানালা নেই, অতএব মুখটাকে বাইরে পাঠাবারও কোনো উপায় নেই। বসতে হলো মুখোমুখি। কবি বজ্রসেনের সেই সুগঠিত ওষ্ঠাধর ব্যঙ্গ হাসিতে ঈষৎ বঙ্কিম রেখায় থেমে থাকলো। কথা সাহিত্যিক যশোধরা সেন নিবাত নিষ্কম্পম প্রদীপের মতো স্থির স্বরে মালিককে বলল, এসেছিলাম এদিকে, তাই ভাবলাম সুবিধা হবে আজ কিছু একটা দিয়ে দিতে। ভদ্রলোক বিলম্বের জন্য ক্ষমা চাইলেন, হাত জোর করলেন এবং প্রতিশ্রুতি দিলেন, কালই আপনার চেকটা পাঠিয়ে দেব। কালই দেব বলে যে প্রতিজ্ঞা করছে তাকে না মশাই আজই দিন বলতে পারে এমন অভদ্র আর কে আছে। উঠতেই হলো যশোধরাকে, প্রতিশ্রুতি লাভের মধুর আনন্দের আভাসটুকু মুখে মেখে। সঙ্গে সঙ্গে উঠে পড়ে অসনীয়। সেও বঙ্কিম রেখে হেসে বলে, আমাকেও বোধহয় কালই পেমেন্ট করবেন। না মানে কথা হচ্ছে ব্যাংক থেকে। হ্যাঁ বুঝেছি, ঠিক আছে, কালই দিবেন। কটাই বা টাকা, পাওয়া না পাওয়া দুই সমান বলে দ্রুত পায়ে নেমে এলো অশনী। নীলাদ্রি গাড়ির দরজাটা ধরে বলল, নীলাদ্রি, আজকাল তো বেশ ভালোই আছো, কি বলো? নীলাদ্রি শান্ত স্বরে বলল, আছি বই কি, আমি কি কখনো খারাপ থাকি? বাড়ি ফিরছো তো? এসো না, একটা লিফট দেই। অশেষ ধন্যবাদ। তৃতীয় ব্যক্তি হয়ে আর রসভঙ্গ ঘটাতে চাই না। এই যে মিসেস, উঠে পড়ুন। যাত্রা শুভ হোক, পথ নিষ্কণ্টক হোক। যশোধরা ধীর স্বরে বলে, তুমি কি এই শুভেচ্ছাটুকু জানাবার জন্যই পাওনা টাকাটা ফেলে তাড়াতাড়ি চলে এলে? প্রায় তাই, যতই হোক পুরনো বন্ধু তো। তোমার আরও কিছু বলার আছে? বলার? না, বলার আর কি থাকবে, থাকলেই বা শুনছে কে? আচ্ছা, নীলাদ্রি ওকে। পা চালিয়ে গটগট করে এগিয়ে যায় অশনী গাড়ির উল্টো মুখে। অনেকক্ষণ গাড়ি চালাবার পর নীলাদ্রি বলে, চোখের জলের বাজে খরচ করছেন কেন? আপনাদের মেয়েদের শরীরে কি লজ্জা বলে কিছু নেই? যশোধরা এক মুহূর্ত চুপ করে প্রায় হেসে উঠে বলে, কই আর আছে, এই তো তখন অহংকার করে বললাম আপনার টাকা এখন নেব না। এখনই আবার স্বচ্ছন্দে বলছি, অন্তত 140টা টাকা ধার দিন। যাবার পথে একটা ধার শোধ করে চাই। ধার শোধ? তাই 16 তারিখ হয়ে গেল, বাড়ি ভাড়াটা দেওয়া হয়নি। বাড়ি ভাড়া? নীলাদ্রি অবাক হয়ে বলে, আপনার ওই দাদাটি কি বাড়ি ভাড়াটাও আপনার ওপর আপনার ঘাড়ে চাপিয়েছে নাকি? দাদা? আহা না, বেচারা ভালো মানুষ। দাদার বাড়ির ভাড়া নয়। দাদার নয়? ওহো। নীলাদ্রির মুখ অশনীর মতোই বিদ্রুপে বেঁকে যায়। তাহলে যে বাড়িতে আপনার প্রবেশ নিষেধ সেই বাড়িরই বোধ হয়। যশোধরা চোখ তুলে একটু হাসে। নীলাদ্রি গভীর আবেগের ক্ষুব্ধ গলায় বলে, বুঝতে পারছি না আপনাকে প্রশংসা করব না ধিক্কার দিব। যে বাড়ি থেকেও আপনাকে তাড়িয়ে দিয়েছে সে বাড়ির আপনি। দুঃখে ক্ষোভে বোধ করি কথাটা শেষ করতে পারে না নীলাদ্রি, চুপ করে যায়। যশোধর আস্তে আস্তে বলে, কিন্তু বাড়িওয়ালা তো এই প্রবেশ নিষেধের খবরটা জানে না। ভাড়াটা না দিলে যে ওকে তাড়িয়ে দিবে। দিক না, যা হয় হোক না, আপনি ভাবতে যাবেন কেন? বাস্তবিক আমি ভেবে পাচ্ছি না আপনি কি করে ওর মাসের খরচ চালাচ্ছেন, ওর বাড়ি ভাড়া দিচ্ছেন। যশোধরা আরেকটু হেসে বলে, কি করব, ও যে কিছু করতে পারে না। নীলাদ্রি অদ্ভুত একটা ক্ষুব্ধ স্বরে বলে, ওকে খুন করে ওর ভাগ্যটা যদি কেড়ে নেওয়া যেত, এক্ষুনি গিয়ে ওকে গুলি করতাম আমি। যশোধরা রাগ করে না, হেসেই ওঠে। কেড়ে নেওয়া যাবে না, টের পেয়েছেন? পেলাম বই কি। তবে আর ওর উপর রাগ করছেন কেন? বলে জীবনে এই প্রথম নীলাদ্রির হাতের ওপর হাত রাখলো যশোধরা। স্নেহের হাত, সান্ত্বনার হাত। এই ছিল লেখিকা আশাপূর্ণা দেবীর শৃঙ্খলিতা গল্পের অডিও বই।
আমি যখন বইটা প্রথমেই পড়েছিলাম তখন আমার এতটা ভালো লেগেছিল, আমার মনে হচ্ছিল এই গল্পটা নিয়ে লেখার চাইতে যদি আমি পড়ে শোনাতে পারি, যদি আমার সাধ্য থাকতো, সামর্থ্য থাকতো, আমি আমার প্রত্যেকটা প্রিয় মানুষের কাছেই এই বইটা পৌঁছে দিতাম। আসলে তেমনটা তো সবসময় হয় না। সাধ্য, সামর্থ্য আর ইচ্ছা তিনটার একসাথে মিল তো করা সম্ভব না। তাই এ কারণেই এই গল্পটা পড়ে শোনানো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভালো না লাগলে কোনো সমস্যা নেই। কিভাবে আমি আমার বই পড়ার এই এই কাজটা আরও সুন্দরভাবে করতে পারি, সুন্দর সুন্দর কিছু আমাকে পরামর্শ দেবেন। এই তো, অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য।